ক্লাসে আবার দেরি হয়ে গেল। চলো দ্রুত যাই। আরে সাকিব, আর একটা নতুন মেয়ে ভার্সিটি এলো রে, চাঁদনি আক্তার নামে। পুরো ক্যাম্পাস তার নামে ছড়িয়ে পড়ছে, সবাই পাগল তার জন্য। হুম হুম। নতুন মেয়ে এলে কেন সবাই এত উত্তেজিত হয়ে যায় বুঝি না। আমার তো ক্লাসের পরে শেষ করতে পারি না। এটা কোনো সাধারণ মেয়ে না রে ভাই, তার স্টাইল আচরণ সবই আলাদা। পুরো ক্যাম্পাসের ছেলেগুলো ওর দিকে তাকিয়ে থাকে, আর সে সবার সঙ্গে এমনভাবে খেলা করে যেন সবাই তার মাথা ঘুরে যায়। সাকিব কিছু বলে না, তবে মনের মধ্যে একটা কৌতূহল হয়। ক্লাসে গিয়ে দেখে নতুন মেয়েটি সত্যি আলাদা। গোলাপি টপস আর ডেনিম জিন্স পরে খুব ফ্রেশ আর আত্মবিশ্বাসীভাবে বসে আছে। তুমি তাকিয়ে থাকবা নাকি কিছু বলবা? আমি তাকিয়েছিলাম না, তুমি হয়তো ভুল বুঝছো। ভুল তো করবেই, আমি দেখতে এত সুন্দর যে তাকানো ছাড়া আর কিচ্ছু করার সুযোগ থাকে না। সাকিব একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। পরে কয়েকদিন চাঁদনি ভার্সিটির চারপাশে ছেলেদের সঙ্গে দুষ্টামি করে সবাইকে ইচ্ছে মতো ঘুরিয়ে ফিরে। সব ছেলেরা তার ফ্ল্যাটিংয়ে মুগ্ধ হয়ে যায়। একদিন লাইব্রেরিতে দেখা হয়, সাকিব পড়াশোনা করছে আর চাঁদনি তার সামনে এসে বই নিতে চায়। তুমি তো লাইব্রেরিতে সব সময় বইয়ের মধ্যেই ডুবে থাকো, তুমি কি সত্যি এত সিরিয়াস? হ্যাঁ, কারণ আমি পড়াশোনায় সিরিয়াস। আর তুমি বা এখানে কেন? আরে লাইব্রেরিতে আসলাম নতুন কোনো মজার লোক পেতে, আর কি। তবে তুমি তো বোরিং। তাহলে তুমি কি খুঁজে পেয়েছো? হয়তো পেয়েছি, কিন্তু তুমি অনেক বেশি রহস্যময়। চলো দেখি তুমি কতটা মজার হতে পারো। এভাবেই দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। একদিকে চাঁদনি পুরো ক্যাম্পাসে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, আর সাকিব তার গম্ভীর আচরণের মধ্যে নিজেকে ধরে রেখেছে। চাঁদনি সবসময় চ্যালেঞ্জ করে, কিন্তু সাকিব হাসি মুখে তার কথা এড়িয়ে যায়। ধীরে ধীরে চাঁদনি উপলব্ধি করতে শুরু করে যে সাকিব অন্য সব ছেলের মতো নয়। সে সহজেই তাকে বোকা বানাতে পারে না। একদিন ক্যাম্পাসের বাইরে ছোট্ট একটা গ্যাদারিং হচ্ছে। চাঁদনি সেখানে এসে সাকিবকে দেখে। তুমি এখানে? ভাবিনি তুমি এইসব জায়গায় আসো। আসলে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে এসেছি। সব সময় বইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। তাহলে এখন কি তুমি কিছু মজার কাজ করবা? মজার? তোমার মতো করে মজা করতে পারি না, তবে তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি। যদি তুমি পারো আমাকে বোকা বানাতে, তাহলে মানতে হবে তুমি দুষ্টু। বোকা বানাতে? ঠিক আছে, চ্যালেঞ্জ নেওয়া হলো। চাঁদনি তার দুষ্টামি চালাতে শুরু করে, কিন্তু সাকিব তাকে প্রতিবারই কিছু না কিছু বুদ্ধি দিয়ে ফাঁকি দেয়। চাঁদনি যতবার চেষ্টা করে ততবারই ব্যর্থ হয়। শেষমেশ চাঁদনি একদিন রেগে গিয়ে বলে, তুমি কেন আমাকে পাত্তা দিচ্ছ না? সবাই আমার জন্য পাগল, আর তুমি ঠিক আমার পেছনে আসছো না। আমি কারো পেছনে দৌড়ানোর মানুষ না চাঁদনি। আমি চাই কেউ আমাকে তার নিজের মতো করে পছন্দ করুক, শুধু আমার জন্য। তুমি এত আলাদা কেন? আলাদা হতে হয় কারণ সবাই একরকম হলে মজা থাকে না। পরে কয়েকদিন ভার্সিটিতে চাঁদনির দুষ্টামি তুঙ্গে। ক্লাসের ছেলেরা তার পেছনে দৌড়ায়। তার একটা হাসির জন্য যে কোনো কিছু করতে রাজি। সবাই মুগ্ধ, সবাই পাগল। কিন্তু সাকিব, সে যেন অন্য দুনিয়ার মানুষ। চাঁদনির কোনো কথাই বা দুষ্টামিতে তার ভ্রুক্ষেপ নেই। চাঁদনি নিজের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি টের পায়। সবার দিকে তাকালে ছেলেদের মুগ্ধতা তাকে আনন্দ দেয়, কিন্তু সাকিবের নির্লিপ্ত ভাব তাকে ক্রমাগত ভাবায়। একদিন ভার্সিটিতে বসে সবাই মিলে ক্যান্টিনে আড্ডা দিচ্ছিল। সাকিব তার বন্ধু মফিজ আর শামীমের সাথে বসে চা খাচ্ছে। চাঁদনি ক্যান্টিনে ঢুকে পড়ে। তার চোখ সোজা গিয়ে পড়ে সাকিবের দিকে। এই যে মিস্টার সিরিয়াস, এতক্ষণ কি করছিলা? বই পড়ার বাইরে কিছু করো না নাকি? এটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি তো সব সময় কিছু না কিছু করতে থাকো। তুমি কি কখনো থামো? আমি থামার জন্য জন্মাইনি, আর তুমি থামানোর মানুষ না। আমি তোমাকে বুঝে গিয়েছি। এই কথা শুনে তরিফ হাসতে থাকে। ওই সাকিব, চাঁদনি তোমাকে তো ভালোই জ্ঞান দিয়ে দিল। ও জ্ঞান দিলেও আমি শিখবো না, তাহলে কি শিখবে? যা তোমার পক্ষে শেখানো সম্ভব না। চাঁদনি কিছুটা অস্বস্তিতে পড়ে, কিন্তু সেটা চাপা দিয়ে বলে, তোমাকে একদিন আমি ঠিক শিখাবো, অপেক্ষা করো। এভাবে তাদের কথাবার্তা একে অন্যকে নিয়ে খেলা দিনে দিনে বাড়তে থাকে। চাঁদনি যেন অজান্তে সাকিবের আশেপাশে থাকার অজুহাত খুঁজে পায়, কিন্তু সাকিব
সবসময় তার বুদ্ধি দিয়ে চাঁদনির ফাঁদ এড়িয়ে যায়। চাঁদনি তার প্রভাব সবার উপর রাখতে পারলেও সাকিব যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি করে রেখেছে। সে কখনো চাঁদনিকে খুব বেশি গুরুত্ব দেয় না, আবার তাকে অবহেলা করেও দূরে সরিয়ে রাখে না। একদিন দুপুরবেলা ক্লাস শেষে সবাই যখন বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে, তখন ভার্সিটির বাইরের পার্কিং লটে একটা ছোট গ্যাদারিং হয়। সেখানে তরিফ, মফিজ, শামীম সহ অনেকেই আছে। চাঁদনিও সেখানে আসে, আর তার সঙ্গে বেশ কয়েকজন ছেলে। এই মাফিস, এই মিটিং কেন ভালো দৃশ্য না মনে হচ্ছে? চাঁদনি এলো মানে কিছু একটা হবে। আর তুমিও আছো, মানে কিছু না কিছু হবে নিশ্চিত। চাঁদনি সবার মাঝে এসে দাঁড়ায়, হাতে একটা ফোন নিয়ে। এই যে সবাই, আজকে আমরা একটা গেম খেলবো, সাকিবও থাকবে। সবাই একটু অবাক হয়, কারণ চাঁদনি কখনো সাকিবকে সরাসরি এসব গেমে ডাকে না। গেম? এটা তো তোমার মজার জিনিস, আমি বরং দর্শকই থাকি। না না, এবার তুমি খেলবে, দেখি তুমি আসলেই কতটা ভালো খেলোয়াড়। সাকিব মাথা নেড়ে হাসিতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চাঁদনি গেমের নিয়ম ঘোষণা করে। গেমটা হলো একটা ছোট চ্যালেঞ্জ, যার মধ্যে সবাইকে কিছু রহস্যময় ধাঁধা সমাধান করতে হবে, আর সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়। চাঁদনি নিজে সাকিবকে টার্গেট করে, তাকে তার দলের সাথে রাখে। গেম শুরু হয়। সাকিব তার স্বভাব সিদ্ধভাবে শান্তভাবে ধাঁধাগুলো সমাধান করতে থাকে। অন্যদিকে চাঁদনি তার নিজের দলকে নেতৃত্ব দিতে গিয়ে বেশ কয়েকবার সমস্যা তৈরি করে। সবাই হাসাহাসি করে। এই তুমি এত তাড়াতাড়ি কিভাবে সমাধান করছো? আমি যে আগে থেকেই সবটা বুঝে নিয়েছি, তুমি তো শুধু মজা করছো। চাঁদনি এটা মেনে নিতে পারে না। তার প্ল্যান ছিল সাকিবকে ফাঁদে ফেলা, কিন্তু প্রতিবারই সাকিব সেটা বুঝে ফেলে। একসময় সাকিব গেম জিতে যায়, আর চাঁদনি হাল ছেড়ে দেয়। তুমি কি মানুষ না? আমি যতবার চেষ্টা করি তুমি আমার আগে সব কিছু ঠিকঠাক করে ফেলো। আমি শুধু নিজের মতো থাকি, তোমার মতো হয়ে মজা করার মানুষ না আমি। চাঁদনি এবার থেমে যায়। সে প্রথমবারের মতো সাকিবকে নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। এমন কোনো ছেলে তার জীবনে আসেনি যে তার প্রভাবের বাইরে থাকতে পারে। সাকিব কি তাহলে সত্যি অন্যরকম? এরপরে কয়েকদিনে চাঁদনি সাকিবকে বোঝার জন্য আরও কাছে আসার চেষ্টা করে। সাকিব নিজের মতো করে চুপচাপ থাকে, কিন্তু তার আশপাশে চাঁদনি সবসময় থাকে। চাঁদনির মনে সন্দেহ জন্ম নেয়, সাকিব কি সত্যি এতটাই নির্লিপ্ত, নাকি সে নিজের একটা আলাদা জগতে বাস করে। পরে কিছুদিন চাঁদনির মাথায় সাকিবের চিন্তা গেঁথে বসে গেছে। সে কি আসলেই অন্যদের মতো নয়, নাকি সাকিব তার প্রতি আগ্রহী হলেও সেটা লুকাচ্ছে। তার দুষ্টু খেলাগুলো ধীরে ধীরে সাকিবের চারপাশে আবর্তিত হতে থাকে। যদিও সাকিব তেমন কোনো পত্রিকা দেখায় না, ক্লাসে, ক্যান্টিনে, এমনকি লাইব্রেরিতেও চাঁদনি সবসময় সাকিবকে লক্ষ্য করে। মাঝে মাঝে সে সাকিবকে প্রশ্ন করে, কিন্তু সাকিব সবসময় নিরুত্তাপ। তাকে চাঁদনি আরও বেশি আকর্ষণ অনুভব করে। একদিন ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। ছেলেরা খেলা করছে, মেয়েরা পারফরমেন্সের প্রস্তুতি নিচ্ছে। চাঁদনিও অংশ নিয়েছে একটা নাচের দলে। সবাইকে নিয়ে তার অনেক পরিকল্পনা, কিন্তু তার নজর সাকিবের দিকে। সাকিব কোনো পারফরমেন্সে অংশ নেয়নি। সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল এবং কিছু সময় পর লাইব্রেরিতে গিয়ে বসে। সাকিব, তুমি লাইব্রেরিতে বসে আছো, সবাই মজা করছে আর তুমি বই নিয়ে বসে আছো। তুমি তো পুরোপুরি বোরিং। অনুষ্ঠানে বিরতি দিতে চাঁদনি সোজা লাইব্রেরিতে চলে যায়। দরজায় দাঁড়িয়ে একটু ইতস্তত করলেও সে শেষমেশ ভেতরে ঢুকে দেখে সাকিব গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে। তার সামনে একটা বড় মোটা বই রাখা। তুমি এখানে বসে কি করছো? তোমার কি কোনো কাজ ছিল? তুমি কি কখনো আনন্দ করো না? সবার সামনে যেতে ভয় পাও নাকি? আমি যেটা পছন্দ করি সেটা করি, আর তুমি যে আমাকে মজা করতে বলছো সেটা তো আমি মজা পাই না। তুমি কি তাহলে এইসবকে এড়িয়ে যাও? তুমি তো খুব বুদ্ধিমান, বুঝে যাওনি? তুমি বরাবরই এমন। তুমি কি কোনো মেয়ে ভালোবাসো? সাকিবের চোখ দুটো একটা মুহূর্তের জন্য থেমে যায়, তারপর আবার বইয়ের দিকে ফিরে যায়। যখন প্রয়োজন মনে হবে তখন হয়তো ভালোবাসবো, এখন না। চাঁদনি কিছুটা অবাক হয়ে যায়। এই উত্তর তার প্রত্যাশা ছিল না। সাধারণত ছেলেরা তার সামনে মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে সাকিব সাধারণ ছেলেদের মতো নয়। তার আগ্রহ আরও বেড়ে যায়। তাহলে অপেক্ষা করো, আমি তোমার ওই শান্ত জগৎ ভেঙে ফেলবো।
তুমি যা ভালো বোঝো। চাঁদনি এবার সোজা লাইব্রেরি থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মনে একটা অদ্ভুত চ্যালেঞ্জ তৈরি হয়। সাকিবকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য তার ভেতরে যেন আগুন জ্বলে ওঠে। এরপর থেকে চাঁদনি সাকিবের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে ওঠে। একদিন ভার্সিটিতে গ্রুপ প্রজেক্টের কাজ পড়ল। সাকিব, চাঁদনি, তরিফ, শামীম আর কয়েকজন একসাথে গ্রুপে পড়েছে। প্রজেক্টের কাজ নিয়ে সবার মধ্যে উত্তেজনা, কিন্তু চাঁদনি তার নিজের মতো করে সাকিবকে নিয়ে পরিকল্পনা করছে। একদিন গ্রুপের মিটিংয়ের সময় চাঁদনি সবার সামনে মজা করে বলে, এই সাকিব, তুমি এত সিরিয়াস কেন? একটু হাসো, মজা করো। সব সময় শুধু কাজ আর বই, বই আর কাজ। যেটা দরকার সেটা করি, বাকিটা তোমরা সামলাও। উফ, এমন করতে গেলে তো তোমার বউও পালিয়ে যাবে। সাকিব একটু দুষ্টু হেসে বলে। সেটার জন্য আমি প্রস্তুত। সবার হাসির মাঝে চাঁদনি একটা অদ্ভুত আনন্দ অনুভব করে। সে যেন একটু একটু করে সাকিবের অন্তরালে লুকিয়ে থাকা মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। অনেকদিন পর একদিন ভার্সিটির ফেস্টিভ্যালের দিন ঘোষণা করা হলো। সারা ক্যাম্পাস জুড়ে সাজসজ্জার আয়োজন শুরু হলো। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের স্টল বানিয়ে মেলা করবে। চাঁদনি আর তার বন্ধুরা মিলে একটা স্টল বানাচ্ছে, যেখানে বিভিন্ন খাবার আর মজার জিনিস থাকবে। এই সাকিব, আমাদের স্টলে আসবে তো? যদি সময় পাই আসবো। তুমি কি সব সময় এইভাবেই কথা বলো? আমি যদি বলি তোমাকে আসতেই হবে? তাহলে হয়তো আসতে হবে। চাঁদনি এবার কিছুটা জিতে যাওয়ার মতো হাসে। এবার দেখো কি করি। ফেস্টিভ্যালের দিন সবাই তাদের স্টলে ব্যস্ত। চাঁদনি তার দল নিয়ে মজার সব আয়োজন করছে। হঠাৎ একসময় সে লক্ষ্য করে সাকিব স্টলে এসেছে। তার আগমন দেখে চাঁদনি নিজেই অবাক হয়ে যায়, যদিও সে সাকিবকে টেনে আনার জন্য নানা ফন্দি করেছিল। ও, সে এসেছে? আমি তো এতটা আশা করিনি। সাকিব স্টলের সামনে দাঁড়িয়ে চুপচাপ খাবার দেখছে। চাঁদনি দ্রুত তার দিকে এগিয়ে যায়। তুমি কি খাবে? তুমি যেটা সাজেস্ট করবে। ও, তাহলে পুরো মেনুই তোমার জন্য। সব কিছু খেয়ে দেখতে হবে। সাকিব একটু মৃদু হেসে বলে। আমি তো এত খেতে পারবো না, একটা কিছু দাও। চাঁদনি একটু দুষ্টু হাসি দিয়ে বলে, এই তো শুরু, দেখা যাক কতটা খেতে পারো। এরপরের দিনগুলোতে চাঁদনি আরও বেশি করে সাকিবের প্রতি আগ্রহী হয়ে পড়ে। তার দুষ্টামি আর মজার মধ্যে প্রতিদিনই সাকিবকে নিয়ে কোনো না কোনো পরিকল্পনা থাকে। সাকিব যদিও সবসময় নির্লিপ্ত থাকে, তবুও চাঁদনি যেন তাকে ক্রমাগত টানছে। পরে কয়েকদিন চাঁদনির চিন্তাভাবনা পুরোটাই সাকিবকে ঘিরে ঘুরতে থাকে। তার মনে হয় সাকিবকে জয় করা সহজ হবে না। অন্য ছেলেরা তার দিকে আগ্রহ দেখালেও মুগ্ধ হয়ে যায়, কিন্তু সাকিব যেন একেবারেই ভিন্ন। সে কোনো আগ্রহ দেখায় না, বরং নির্লিপ্ত থাকে। এই অদ্ভুত ব্যবহার চাঁদনির মধ্যে কৌতূহল এবং রহস্যের জন্ম দেয়। চাঁদনি একদিন ঠিক করলো যে সাকিবের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলা দরকার। তাই সে নানা রকম বুদ্ধি বের করতে লাগলো। সে একদিন নিজের বন্ধুদের সাথে মজা করছিল, অন্যদিকে কৌশলে সাকিবের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিল। সে জানতো সাকিবকে যতটা সহজভাবে ভাবছে ততটা সহজ নয়, কিন্তু সে থামতে রাজি নয়। একদিন ভার্সিটির নতুন প্রজেক্টের জন্য গ্রুপ মিটিং হলো। চাঁদনি, সাকিব আরও কিছু বন্ধু একসঙ্গে প্রজেক্টে কাজ করছে। সেই মিটিংয়ের সময় চাঁদনি একটা পরিকল্পনা করলো। সে ঠিক করলো যে এই প্রজেক্টে সাকিবের সাথে আরও বেশি সময় কাটাবে এবং তাকে বোঝার চেষ্টা করবে। মিটিং শুরু হওয়ার আগেই চাঁদনি একবার সাকিবকে লক্ষ্য করলো। সাকিবের চোখে মুখে অদ্ভুত ধীর স্থিরতা, যেন কোনো কিছুতেই সে বিশেষ আগ্রহী নয়। এই দৃষ্টিভঙ্গি তাকে আরও বেশি প্রচিত করে। সে একরকম ভিন্ন পথে হেঁটে গেল। এই সাকিব, আজকের প্রজেক্ট মিটিংয়ে তোকে কিন্তু একদম আলাদা কাজ করতে হবে। আলাদা? কি কাজ? তোকে পুরো প্রজেক্টটা প্রেজেন্ট করতে হবে। তুই তো সবচেয়ে বেশি জানিস প্রজেক্ট নিয়ে, তাই তুই আমাদের লিড করবি। সাকিব একটু চুপ থেকে বলে, আমি প্রেজেন্টেশনে তেমন ভালো না, অন্য কেউ করুক। না, আমি জানি তুই পারবি। তুই সবচেয়ে স্মার্ট আমাদের মধ্যে। সাকিব এক মুহূর্তের জন্য চাঁদনির দিকে তাকিয়ে থাকে। তার ভেতরের আবেগ লুকিয়ে সে শান্তভাবে উত্তর দেয়, ঠিক আছে, তবে প্রেজেন্টেশনের আগে সবাইকে ভালোভাবে প্রস্তুত হতে হবে, আমি একা করব না। চাঁদনি মুচকি হাসে, যেন সে সাকিবের ভেতরের আবেগটা বুঝতে পেরেছে।
সাকিব যতই নিজের ধৈর্য এবং নির্লিপ্ততা দেখাক, চাঁদনি জানে যে তার কথায় সাকিবের মনে কিছু একটা বদলাচ্ছে। ফাইনাল প্রেজেন্টেশনের দিন এসে গেল। সবাই প্রেজেন্টেশন নিয়ে খুবই উত্তেজিত। গ্রুপের সবাই নিজেদের কাজ ভাগাভাগি করে নিচ্ছে, আর চাঁদনি পুরো পরিকল্পনাটা সাকিবের উপর ফেলে দিয়েছে। সাকিব এর আগে যতই বলুক সে প্রেজেন্টেশনে ভালো না, সে এবার নিজের দায়িত্ব নিয়ে এগিয়ে যায়। এই সাকিব, তুই কিন্তু দারুণ করবি। তোমরা ভালোভাবে রেডি থাকলেই হবে, আমি আমারটা করব। চাঁদনি একটু হাসে, যেন সাকিবের আত্মবিশ্বাসে সে খুশি। প্রেজেন্টেশন শুরু হলো। সাকিব খুব সুন্দর করে পুরো প্রজেক্টের প্রতিটা অংশ ব্যাখ্যা করেছে, আর গ্রুপের সবাই মনোযোগ দিয়ে শুনছে। শিক্ষকেরাও বেশ প্রশংসা করেছেন। চাঁদনি এক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ইমপ্রেসিভ। প্রেজেন্টেশনের শেষ অংশে এসে সাকিব যখন উপসংহার টানছে, চাঁদনির মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে বুঝতে পারছে না কেন, কিন্তু সাকিবের প্রতি তার দৃষ্টি যেন বদলে যাচ্ছে। তার হাসি, তার নির্ভীকতা, সব কিছুই চাঁদনির মনে গভীর প্রভাব ফেলছে। প্রেজেন্টেশন শেষ হলে সবাই হাততালি দিয়ে সাকিবকে অভিনন্দন জানায়। চাঁদনি এগিয়ে গিয়ে বলে, তুই দারুণ করেছিস, আমি জানতাম তুই পারবি। তোমরা ভালো সাপোর্ট দিয়েছো, তাই হয়েছে। এত বিনয়ী কেন? তোর আত্মবিশ্বাসটা অনেক বেশি হওয়া উচিত ছিল। সাকিব কেবল হাসে, কিছু বলে না। চাঁদনি এবার একটু থমকে যায়। তার মনে প্রশ্ন আসে, সাকিব কি আসলে তার কথা গুরুত্ব দিচ্ছে, নাকি সে এই চুপচাপ ভাব ধরে রাখার পেছনে কিছু লুকাচ্ছে। দিনগুলো এভাবেই কাটছিল, কিন্তু চাঁদনির মনে সাকিবকে নিয়ে একটা অদ্ভুত খেলা চলছিল। সাকিবের প্রতিটি আচরণ, প্রতিটি কথা যেন তার জন্য একটা মজার চ্যালেঞ্জ। কিন্তু একদিন ভার্সিটিতে একটা ইভেন্টে চাঁদনি সাকিবের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু জানতে পারল। সেই দিন ভার্সিটিতে একটা বড় ডিবেট কম্পিটিশন ছিল। সাকিব এবং চাঁদনি দুজনেই বিভিন্ন গ্রুপের অংশ ছিল। প্রতিযোগিতা জমে ওঠে, সবার উত্তেজনা চরমে। চাঁদনি তার দলের হয়ে কথা বলছিল, আর প্রতিদ্বন্দ্বী দলের হয়ে সাকিব। চাঁদনি তার যুক্তি উপস্থাপন করতে করতে সাকিবের দিকে তাকিয়ে বলে, সাকিব, তোর সাথে তর্ক করা মানে হার নিশ্চিত, কিন্তু আমি তোকে হারাতে চাই। সাকিব মৃদু হেসে উত্তর দেয়, তুমি চাইলেই সবাইকে হারাতে পারো না চাঁদনি, কখনো কখনো হার মানতে শিখতে হয়। চাঁদনি অবাক হয়ে যায়। এই কথাটা যেন একেবারেই ভিন্ন কিছু ছিল। সাকিব কি তাকে সত্যি চ্যালেঞ্জ দিচ্ছে? ডিবেট কম্পিটিশনের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। চাঁদনি সাকিবের কথার প্রতিক্রিয়া হিসেবে একটু বিরক্ত হয়। সাকিবের ঠান্ডা এবং চিন্তাশীল জবাব তার মনকে নাড়িয়ে দেয়। সবার সামনে সাকিবের মতো একজনের সঙ্গে তর্ক করে জয়লাভ করা সহজ কাজ নয়, কিন্তু চাঁদনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তার দলের সবাই চাঁদনির দিকে তাকিয়ে আছে। সে যে কোনোভাবেই তাদের হতাশ করতে চায় না, আর নিজের সম্মান রক্ষারও প্রশ্ন। তোর মতো একটা শান্ত ছেলেকে হারানো বেশ মজার হবে সাকিব। তুমি কি সত্যি ভেবেছো আমি হার মানবো? সাকিব তার শান্ত গলার উত্তর দেয়, জয় পরাজয়ের চেয়ে যুক্তিটাই গুরুত্বপূর্ণ চাঁদনি। আমি মনে করি তর্ক করা মানে সঠিক যুক্তির পক্ষে দাঁড়ানো। যদি আমার যুক্তি সঠিক হয়, তবে হেরে গেলেও কিছু যায় আসে না। সাকিবের এই ভাবনাটা চাঁদনিকে আরও বেশি অবাক করে। সে ভাবছে এই ছেলেটা এত গভীরভাবে কিভাবে চিন্তা করে। অন্য সবাই যেখানে তর্ক জয়ের উপরই মনোযোগ দেয়, সেখানে সাকিব যেন একেবারে ভিন্ন জগতে। তার কথা যেন সব কিছু থেকে অনেক উপরে, অথচ সে চাঁদনিকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এটাই চাঁদনির মনের ভেতরে একটা প্রশ্ন তৈরি করে। ডিবেট শেষ হলো, সবার মুখে জয়ের হাসি, কিন্তু চাঁদনির মধ্যে সাকিবের ব্যবহারের কারণে কিছুটা হতাশ। অন্য ছেলেরা সবসময় তাকে মুগ্ধ করার চেষ্টা করে, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সাকিব, এই ছেলেটা যেন সম্পূর্ণ আলাদা। তার কাছে যেন চাঁদনির প্রতিটা চেষ্টায় ব্যর্থ হচ্ছে। সেদিন রাতের বেলা চাঁদনি নিজের রুমে বসে চিন্তায় মগ্ন হয়। তার মাথায় বারবার সাকিবের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। কেন এই ছেলেটা এত ভিন্ন? কেন সে অন্যদের মতো নয়? চাঁদনি অনেকগুলো প্রশ্ন নিজেকে করতে থাকে, কিন্তু তার সব প্রশ্নের জবাব যেন অজানা। এদিকে সাকিবের বিষয়ে তার মনে কৌতূহল বেড়ে চলেছে। পরের দিন ভার্সিটির করিডোরে হাঁটতে হাঁটতে চাঁদনি দেখে সাকিব একা বসে কোনো একটা বই পড়ছে। চাঁদনি একটু হেসে তার দিকে এগিয়ে যায়। তুই আবারও বই নিয়ে বসে আছিস?
কিসের বই পড়ছিস বলতো? সাকিব মাথা তুলল না, বইয়ের পাতায় চোখ রেখে উত্তর দিল, সাধারণ একটা বই, তোমার তেমন ভালো লাগবে না। চাঁদনি বসে পড়ল সাকিবের পাশে। সে জানতো সাকিবের কাছে সহজভাবে উত্তর পাওয়া যাবে না। এই ছেলেটার চুপচাপ এবং ধৈর্যশীল মনোভাব চাঁদনিকে একটু বিরক্ত করে, কিন্তু আবার কৌতূহলও বাড়ায়। সাধারণ বই মানে? তুই সবসময় তো গম্ভীর থাকিস কেন? সাকিব এবার তার বই বন্ধ করে একটু হাসল। চাঁদনি প্রথমবারের মতো তার মুখে একটা হাসি দেখতে পেল। গম্ভীর না, আমি এমনই। আর তোমার মতো সবার মনোযোগ আকর্ষণ করতে ভালো লাগে না। চাঁদনি এবার একটু অবাক হয়ে সাকিবের দিকে তাকালো। সবে আমার দিকে মনোযোগ দেয় বলেই কি তুই আমাকে এড়িয়ে চলিস? সাকিব একটু হেসে বলল, এড়াই না, তবে তোমার মতো যারা সবসময় সামনে থাকতে চাই তাদের নিয়ে ভাবি না। এই কথাগুলো চাঁদনি মনে মনে একটু আহত হয়, কিন্তু বাইরে থেকে হাসি দিয়েই বলল, ও তাহলে আমি তোমার কাছে বিশেষ কেউ নই, তাই না? তুমি যা ভাবো তা নিয়ে আমার কিছু যায় আসে না। চাঁদনি এতক্ষণ মজা করছিল, কিন্তু এবার সে সাকিবের এই কথায় কিছুটা থমকে যায়। এই ছেলেটা কি তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে? কেন সাকিব এমনভাবে কথা বলছে? দিনগুলো কেটে যাচ্ছে, আর চাঁদনি আস্তে আস্তে সাকিবের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মাঝে মাঝে সে বুঝতে পায় না কেন সাকিব তাকে এতটা গুরুত্ব দেয় না। সে ভাবছিল তার রূপ এবং ব্যক্তিত্ব দিয়ে সাকিবকে মুগ্ধ করতে পারবে, কিন্তু সাকিব যেন সবসময় একটা দেওয়াল তুলে রেখেছে। চাঁদনি এটা কিছুতেই মেনে নিতে পারছে না। চাঁদনি তার বন্ধু মিমের সাথে বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল। মিম, তুই কি বুঝতে পারছিস? সাকিব আমাকে একদমই পাত্তা দিচ্ছে না। অন্য সবাই তো আমাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সাকিব যেন ঠিক উল্টো। হয়তো তোর দিকে তাকানোর ইচ্ছে তার নেই, সবার মনোযোগ আকর্ষণ করার প্রয়োজন তোর কি? না, এটা মনোযোগের ব্যাপার না। আমি শুধু বুঝতে পারছি না কেন ওর সাথে আমি কিছুতেই কানেক্ট করতে পারছি না। মিমি একটু ভেবে বলো, তুই কি ওকে সত্যি বুঝতে চেষ্টা করছিস? হয়তো ওর ভেতরটা অন্যরকম। চাঁদনি এবার গভীরভাবে ভাবলো, হয়তো মিম ঠিকই বলেছে। সাকিবের সাথে কানেক্ট করার জন্য হয়তো তাকে আরও বেশি গভীরভাবে চিন্তা করতে হবে। সাকিব যা ভাবে সেটা বুঝতে হবে। চাঁদনি সেদিন থেকে মন স্থির করে, সাকিবকে বুঝতে হলে তাকে সাকিবের মতোই চিন্তা করতে হবে। শুধু চেহারা আর বাক্য আচরণের মাধ্যমে সাকিবকে মুক্ত করা সম্ভব নয়। সে উপলব্ধি করে সাকিব সেই ধরনের মানুষ নয় যাকে বাক্য সৌন্দর্য দিয়ে জয় করা যাবে। চাঁদনি সিদ্ধান্ত নেয় এবার সে একটু অন্যভাবে সাকিবের মনোযোগ কেড়ে নেবে। পরের দিন ভার্সিটিতে চাঁদনি আর মিম একসঙ্গে ক্লাসে যাচ্ছিল। করিডোরের এক কোণে সাকিব একা বসে পড়াশোনা করছে। চাঁদনি ইচ্ছাকৃতভাবে তার দিকে এগিয়ে যায় এবং মিমকে ইশারা করে সাকিবের কাছাকাছি বসতে বলে। এই সাকিব, আজ তো তুই খুব একা একা লাগছে। কই তোর গ্যাং কোথায়? সাকিব বই থেকে চোখ তুলে ধীরে শান্ত স্বরে বলল, আমার কোনো গ্যাং নেই চাঁদনি, আমি একাই বেশ ভালো আছি। হ্যাঁ, তুই তো এইভাবেই সব সময় একা একা থাকিস। কি বলবো, এত একাকিত্ব কি ভালো লাগে তোর? জীবনটাকে একটু উপভোগ করতে শেখ ভাই। সাকিব এবার একটু বিরক্ত হয়ে পড়ল, আমি ঠিক যেভাবে আছি সেটা আমার পছন্দ। আমার উপর উপভোগের সংজ্ঞা হয়তো তোমার থেকে আলাদা। চাঁদনি আর মিম পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মিম আস্তে করে বলল, দেখলি চাঁদনি, সে তো একদম পাত্তাই দেয় না। চাঁদনি এবার অন্য কৌশলে এগিয়ে যেতে চাইল। সে একটু সিরিয়াস মুখে সাকিবের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সাকিব, তুই এতটা বিচ্ছিন্ন কেন? আমি দেখেছি তুই কারোর সাথে তেমন মিশিস না, অথচ সবাই তোকে অনেক পছন্দ করে। সাকিব একটু চিন্তায় পড়ল, সে কিভাবে এমন প্রশ্নের উত্তর দেবে। সে বেশিরভাগ সময় নিজের মধ্যেই থাকে, কারণ সে মনে করে সবাইকে নিয়ে মিশলে মনোযোগ নষ্ট হয়। বেশি মেশামেশি করলে আমার পড়াশোনা বা লক্ষ্য থেকে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি মনে করি জীবনে বড় কিছু করতে হলে ফোকাস ধরে রাখতে হয়। চাঁদনি এবার কিছুটা বিরক্ত হয়, তবে সেই বিরক্তি বাইরে প্রকাশ না করে আবারও মৃদু হাসি দিয়ে পড়ল, তুই কি সবসময় পড়াশোনা নিয়েই থাকিস? একটু মজা করার সময় কি পাস না? সাকিব বুঝতে পারল চাঁদনি তাকে নিজের দলে টানার চেষ্টা করছে, তবে সে চাঁদনিকে সহজে বোঝাতে চাইল না। মজা করাও একটা রকমের কাজ, তবে আমি যেভাবে সময় কাটাই সেটাই আমার জন্য
সঠিক মনে হয়। চাঁদনি এবার সত্যি বিরক্ত হয়ে পড়ল। তার মন বলছিল এই ছেলেটাকে বুঝতে পারা খুব কঠিন। অন্য সব ছেলে যেমন তার প্রতি আগ্রহী, তেমনটা সাকিব মোটেও নয়। সে চায় না সাকিব তাকে এড়িয়ে যাক, কিন্তু সাকিব যেন সব কিছুই খুব হালকাভাবে নিচ্ছে। দিনগুলো এভাবে চলতে থাকে। চাঁদনি প্রায় সাকিবকে বিভিন্নভাবে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সাকিব কোনো না কোনোভাবে তা এড়িয়ে যায়। ক্লাসে, লাইব্রেরিতে, ক্যাফেটেরিয়ায় সর্বত্রই চাঁদনি চেষ্টা করছে সাকিবকে নিয়ে মজা করতে, তার সাথে একটু বেশি কথা বলতে। তবে সাকিব সব সময়ই যেন তার নিজের দুনিয়ায় ব্যস্ত। একদিন ভার্সিটির একটি বিশেষ ইভেন্টে সবাই জমায়েত হয়। সেই ইভেন্টে সাকিব এবং চাঁদনি উভয়ই অংশ নিচ্ছে। ইভেন্টের অংশ হিসেবে একটি খেলার আয়োজন করা হয়, যেখানে ছেলেমেয়েরা জুটি বেঁধে বিভিন্ন মজার কাজে অংশ নেবে। অন্যান্য ছেলেরা সবাই চাঁদনিকে জুটি করার জন্য উদ্গ্রীব, কিন্তু চাঁদনি সরাসরি সাকিবকে বলল, তুই আর আমি জুটি হয়, কি বলিস? সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এসব খেলায় আগ্রহী না, তুমি অন্য কাউকে নিয়ে খেলা শুরু করো। চাঁদনি একটু হতাশ হয়ে বলল, তুই সবসময় এড়িয়ে চলিস কেন? তোর কি কোনো মজার ব্যাপারে আগ্রহ নেই? মজা তো আর সবসময় সবার মতো করতে হবে না, আমার নিজেরও কিছু উপায় আছে। চাঁদনি এবার সরাসরি চ্যালেঞ্জের মতো বলল, যদি তুই সত্যিই মজার কিছু জানিস তবে আমাকে দেখিয়ে দে, দেখি তোর মজার ধরনটা কেমন। ঠিক আছে, তুমি যদি সত্যি দেখতে চাও তবে তোমাকে আমার সাথে একটি বিশেষ জায়গায় যেতে হবে। চাঁদনি এবার একটু অবাক হলো, কিন্তু ভেতর ভেতরেই উত্তেজিত হলো। সাকিবের এই কথাটা যেন এক ধরনের অপ্রত্যাশিত আমন্ত্রণ। সেদিন বিকেলে সাকিব চাঁদনিকে নিয়ে শহরের এক নির্জন স্থানে গেল। জায়গাটা খুবই সুন্দর, সবুজ গাছপালা, একটি ছোট্ট পুকুর, একধারে একটি পাথুরে সেতু। জায়গাটা এমন নির্জন যে এখানে মানুষের আসা যাওয়া খুব কম। চাঁদনি অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা কোথায় নিয়ে এলি আমাকে? এটা তো আমি কোনো দিন দেখিনি। সাকিব হাসল, এটাই আমার মজার জায়গা। আমি এখানে এসে সময় কাটাই, কারণ এখানে আমার মনে শান্তি আসে। চাঁদনি হতবাক হয়ে গেল। সাকিবের মজা করার ধরন তো একদমই অন্যরকম। চাঁদনি সাকিবের সঙ্গে এসে এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা তার কল্পনায়ও ছিল না। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে সেই নির্জন স্থানটা যেন সাকিবের নিজের দুনিয়া। চারপাশে গাছপালা, বাতাসে হালকা শীতলতা, আর দূরে একটা ছোট্ট পুকুর। এক কোনায় একটা পুরনো পাথরের সেতু, যেটার উপর বসে পায়ের কাছে পুকুরের পানি স্পর্শ করা যায়। এমন জায়গায় আসার কথা চাঁদনি কোনোদিন ভাবিনি। সাধারণত সে শহরের বড় বড় রেস্তোরাঁ, শপিং মল আর ক্যাফেগুলোতেই তার দিন কাটায়। এমন একটা জায়গায় সে একদমই কল্পনার বাইরে। চাঁদনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, পুরো পরিবেশটা যেন উপভোগ করতে চাইল, কিন্তু তার স্বভাব অনুযায়ী বেশিক্ষণ চুপ থাকা সম্ভব হলো না। তুই এখানেই আসিস, এই নির্জন জায়গায়? কোনো মানুষজন নেই, কোনো মিউজিক নেই, কিছুই নেই। তুই কি আসলে মজা পাস নাকি স্রেফ একা থাকতে? সাকিব তখনও পুকুরের পানিতে তাকিয়েছিল। সে শান্তভাবে বলল, মজা আর একা থাকা দুইটা আলাদা ব্যাপার না। আসলে এমন জায়গায় এসে আমি আমার নিজের সঙ্গ উপভোগ করতে পারি, আর তোমরা যেটাকে মজা বলো সেটা আমার কাছে আসলে ব্যস্ততা। মানুষজনের মধ্যে সবসময় থাকতে থাকতে একটা সময় আসে যখন নিজেকে খুঁজে পাওয়া দরকার। এই জায়গাটা আমাকে সেই সুযোগটা দেয়। চাঁদনি এবার তার কাছে এসে সেতুর উপর বসে পড়ল। সাকিবের কথাগুলো তার কাছে নতুন শোনালেও সে এর ভেতরে মর্মটা বুঝতে পারছিল, তবে সে সহজে তা প্রকাশ করতে চায়নি। আচ্ছা, তুই কি এখানে এসে ধ্যান করিস নাকি? সাকিব একটু হেসে বলল, ধ্যান না, তবে মনকে ফাঁকা করতে পারি। চাঁদনি এবার কিছুটা সিরিয়াস হয়ে গেল। তার চোখ সাকিবের চোখের দিকে গেল। সে লক্ষ্য করল সাকিবের চোখের গভীরে এমন কিছু আছে যা সে আগে কখনো দেখেনি। একটা গোপন রহস্য, একটা অজানা অতীত, এমন কিছু যা সাকিব লুকিয়ে রেখেছে। এই ছেলেটা এত গভীর কেন? তুই এমন কেন সাকিব? সবাই তোকে বুঝতে পারে না। তুই কেন সবসময় নিজেকে আড়াল করে রাখিস? সাকিব এবার একটু চুপ করে থাকলো। সে জানতো তার জীবনটা চাঁদনির মতো নয়। তার জীবনে জটিলতাগুলো, তার অতীত, তার লড়াই, এসব কোনোদিনও কেউ জানবে না। কিন্তু আজ চাঁদনি যেভাবে সরাসরি প্রশ্ন করলো, সাকিব ঠিক বুঝতে পারছিল না কিভাবে এড়িয়ে যাবে। সবাইকে
সব কিছু জানানোর প্রয়োজন হয় না চাঁদনি। কেউ যদি আমাকে বুঝতে না চায় সেটা তার ব্যাপার। আমি তো সব সময় কাউকে আমার জীবনের সব কিছু শোনাতে বসি না। চাঁদনি এবার একদম কাছে সরে এলো। সে বুঝলো এই ছেলেটার ভিতরে লুকানো কোনো বড় কাহিনী আছে, যা সে জেনেই ছাড়বে। তুই সব কিছু লুকিয়ে রাখতে পছন্দ করিস, তাই না? কিন্তু আমার মনে হয় তোর জীবনে এমন কিছু আছে যা তুই কাউকে বলতে চাস না। ঠিক বলছি? সাকিব একটু হেসে বলল, হয়তো, তবে কিছু জিনিস বলার জন্য নয়, বুঝে নেওয়ার জন্য। চাঁদনি এবার সত্যি অবাক হলো। সাকিবের মধ্যে এমন গভীরতা আছে সে কখনো দেখেনি। চাঁদনি সেদিনের পর থেকে ঠিক করলো সে সাকিবের ভেতরের সেই রহস্যময় মানুষটাকে খুঁজে ছাড়বে। কিন্তু সমস্যা একটাই, সাকিব নিজেকে এতটা আড়ালে রেখেছে যে তাকে কাছে টানার পথ খুঁজে পাওয়া বেশ কঠিন। কয়েকদিন পর ভার্সিটিতে আবার একটা ফেস্টের আয়োজন হয়। সবাই বেশ উৎসাহিত। ফেস্টের প্রধান আকর্ষণ ছিল একটি ডিবেট প্রতিযোগিতা, যেখানে ভার্সিটির সেরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। চাঁদনি জানত সাকিবের কথা বলার দক্ষতা দুর্দান্ত, তাই সে নিশ্চিত ছিল সাকিব এই প্রতিযোগিতায় অংশ নেবে। কিন্তু সাকিবের তো এসব প্রতিযোগিতায় তেমন আগ্রহ নেই। তাকে কিভাবে অংশ নিতে রাজি করানো যায় সেটা ভাবছিল। ডিবেটের আগের দিন চাঁদনি সাকিবকে ক্যাম্পাসের সামনে একা দাঁড়িয়ে থাকতে দেখে কাছে চলে এলো। এই সাকিব, ডিবেটের জন্য তোকে নিয়ে একটা জিনিস ভাবছি। সাকিব তার দিকে তাকিয়ে বলল, কি নিয়ে ভাবছিস? তুই কি ডিবেটে অংশ নিবি? তোর তো কথা বলার গুণ বেশ ভালো। তুই না অংশ নিলে মজাটাই মাটি হবে। সাকিব একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি এসব প্রতিযোগিতায় আগ্রহী না চাঁদনি, অন্য কেউ করুক। আরে তুই না করলে তো পুরো ভার্সিটির মান চলে যাবে। ভাব, সবাই অপেক্ষা করছে আর তুই সর্বকালের সেরা বক্তা, তাতে অংশ নিবি না? এটা তো অন্যায়। সাকিব একটু হেসে বলল, তুই আমার কথা নিয়ে এত চিন্তা করিস কেন? আমি করলেও কি, না করলেও কি? কারণ তুই আলাদা। তুই জানিস না তোর মধ্যে কি আছে। তোর মতো ছেলে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, তুই অন্যদের থেকে অনেক বেশি কিছু দিতে পারিস। সাকিবের মনে কোণে কিছু একটা নড়ে উঠল। চাঁদনির এই কথাগুলো সাধারণের বাইরে ছিল। এতদিন সে চাঁদনিকে শুধু একজন সাধারণ মেয়ে হিসেবে দেখেছে। সে নিজের দুনিয়াতেই ডুবে থাকে, কিন্তু আজ তার কথাই অন্যরকম গভীরতা ছিল। তুই এত কিছু কেন ভাবছিস চাঁদনি? আমি তো ঠিক আছি, যেভাবে আছি। সবাইকে সন্তুষ্ট করার দায়িত্ব তো আমার না? চাঁদনি এবার একটু মুচকি হেসে বলল, ঠিক আছে, তবে একদিন তুই নিজেই বুঝবি তুই কতটা ক্ষমতাবান। আমি শুধু তোর ভেতরে সেই ছেলেটাকে দেখতে চাই। চাঁদনি চলে গেল, কিন্তু সাকিবের মনে তার কথাগুলো রয়ে গেল। সাকিব চাঁদনির কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। চাঁদনি সবসময় হাসি খুশি চঞ্চল, কিন্তু আজ যেন তার কথায় গভীরতা কিছু ছিল, এমন কিছু যা সাকিব বুঝতে পারছে না। সে নিজের চিন্তাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ডিবেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাবটাকে সে গুরুত্ব দেয়নি, কিন্তু চাঁদনির কথাই যেন কিছু একটা ছিল। সে চুপচাপ হেঁটে ক্যাম্পাসের পেছনের দিকে চলে গেল, যেখানে সে সাধারণত একা বসে থাকে, নিজের সঙ্গে সময় কাটায়। সেদিনের আকাশ ছিল মেঘলা, মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছিল। ক্যাম্পাসে সেই নির্জন জায়গাটায় গিয়ে সাকিব একটা বেঞ্চে বসে পড়ল। তার মাথার মধ্যে চাঁদনির বলা প্রতিটা কথা প্রতিধ্বনি হচ্ছিল, তুই আলাদা, তুই কতটা ক্ষমতাবান। তোর ভেতরে সেই ছেলেটাকে দেখতে চাই। তার মধ্যে এমন কি আছে যা চাঁদনি দেখতে পাই, অথচ সে নিজে জানে না? সাকিব একটা দীর্ঘশ্বাস ফেল। তার জীবনটা সহজ নয়। সে নিজের আসল পরিচয়কে সবসময় লুকিয়ে রাখতে চেয়েছে। ভার্সিটি কেউ জানে না যে সাকিব শুধুই একজন সাধারণ ছাত্র নয়, তার পেছনে একটা ভিন্ন পৃথিবী আছে যেটা থেকে সে পালাতে চায়, কিন্তু সেটা তার পিছু ছাড়ে না। এই ভার্সিটি, এই ক্যাম্পাস, এগুলো ছিল তার জন্য একটা আশ্রয়, একটা নীরব জগৎ যেখানে সে নিজের সত্যিকারের পরিচয়টা আড়াল করে রাখতে পেরেছে। কিন্তু চাঁদনি, সে তো তাকে সবসময় সাধারণ চোখে দেখেনি। সে যেন প্রথম থেকেই বুঝতে পেরেছে সাকিবের ভেতরে লুকিয়ে থাকা সেই রহস্যটা। এই মেয়েটা কি এতটাই বুদ্ধিমান, নাকি সাকিবের প্রতি তার অন্যরকম একটা টান আছে? চাঁদনি এত জেদ করছে কেন? ও কেন আমাকে এত ভালোভাবে বোঝে? আমি তো সব সময় নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছি। তার মনে আরও অনেক প্রশ্ন জমে উঠছিল, কিন্তু তার উত্তর সে জানত না। সাকিবের জীবনটা সবসময় জটিল ছিল। তার বাবার নামটা ভার্সিটি কেউ জানে না। জানলে হয়তো তার জীবন অন্যরকম হতো,
সাকিব ছিল এক বড় মাফিয়া দলের গোপন উত্তরাধিকারী, যেটা তার বাবা অনেক বছর ধরে চালাতো। সাকিব কখনোই চায়নি এই পরিচয়টা তার শিক্ষা জীবনে ঢুকে পড়ুক, তাই সে সবসময় নিজেকে আড়ালে রেখেছে। সাধারণ একজন ছাত্র হিসেবে পরিচিত হতে চেয়েছে, কিন্তু চাঁদনি যেন তার সব কিছু জানতে চায়। এদিকে চাঁদনি সেদিনের পর থেকেই আরও বেশি ভাবতে শুরু করলো। সাকিবের প্রতি তার এক ধরনের আকর্ষণ সৃষ্টি হতে লাগলো, যা সে নিজেও বুঝতে পারছিল না। তার সাকিবকে ভালো লাগে, সেটা যে আগে বুঝেছিল, কিন্তু এত গভীরে গিয়ে সাকিবকে বোঝার চেষ্টা তার জন্য নতুন ছিল। সাকিবের ভেতরে এমন কিছু আছে যা সে কাউকে দেখাতে চায় না। কেন? ওর মধ্যে এমন কি লুকিয়ে আছে যা সবাইকে এড়িয়ে চলে? আমি তাকে বুঝতে চাই, জানতে চাই, কিন্তু ও কেন সবসময় নিজেকে লুকিয়ে রাখে? চাঁদনি ঠিক করলো সে সাকিবকে বুঝবে, যে এমন কোনো কারণ খুঁজে বের করবে যে সাকিবকে এতটা গোপনীয় করে তুলেছে। সেদিনের ডিবেট প্রতিযোগিতা চাঁদনির জন্য একটা নতুন সুযোগ হয়ে উঠল। ডিবেট প্রতিযোগিতার দিন ভার্সিটিতে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। সবাই অংশগ্রহণকারীদের জন্য অপেক্ষা করছিল, কে কেমন পারফর্ম করবে তা দেখার জন্য উত্তেজনা ছিল তুঙ্গে। চাঁদনি ঠিক করেছিল সে সাকিবকে অংশ নিতে বাধ্য করবে। সকালে ভার্সিটির মূল গেটের সামনে সাকিবের সঙ্গে দেখা হলো তার। আজ তোর জন্য একটা স্পেশাল দিন, জানিস তো? সাকিব একটু বিরক্তি নিয়ে তাকালো, কারণ সে জানতো চাঁদনি আবার ডিবেটের প্রসঙ্গ তুলতে যাচ্ছে। আবার শুরু করলি? আমি তো বলেছি এসব প্রতিযোগিতা আমার পছন্দ না। পছন্দ না? কিন্তু তুই পারফেক্ট এই প্রতিযোগিতার জন্য। সবাই অপেক্ষা করছে তোকে শোনার জন্য। আমি বলেছি না আমি আগ্রহী নই। চাঁদনি এবার তার সামনে এসে দাঁড়ালো, একদম চোখের দিকে তাকিয়ে বলল, তুই আসলে নিজের ক্ষমতা সম্পর্কে জানিস না সাকিব। তুই একটা শক্তিশালী, সেটা তুই নিজেও জানিস না, কিন্তু আমি জানি, আর আজ আমি সেটা প্রমাণ করতে চাই। সাকিব এবার কিছুটা চুপ হয়ে গেল। চাঁদনির কথাগুলো তার মনের ভেতর ঢুকে গেল। শক্তি, ক্ষমতা, সে তো সেগুলো থেকে পালাতে চায়, কিন্তু চাঁদনি কেন বারবার তার ভেতরে সেই ক্ষমতাকে তুলে আনতে চায়? তুই জানিস না চাঁদনি, আমার জীবনের সব কিছু এতটা সোজা নয়। আমি যা চাই তা নয়, বরং যা করতে বাধ্য হই সেটা আমার আসল জীবন। তুই যা দেখছিস সেটা শুধু সময়ের অংশ। ঠিক, আমি জানি তোর জীবনে কিছু রহস্য লুকিয়ে আছে, আর আমি সেটা জানতেই তোকে আরো ভালোভাবে বুঝতে চাই। সাকিব এবার সত্যি অবাক হলো। চাঁদনি এতটা বোঝে, এতটা গভীরভাবে তাকে বুঝতে চায়, কিন্তু তার ভেতরে সেই লুকানো গল্পটা কি চাঁদনির মতো মিষ্টি মেয়েটাকে বলা সম্ভব? সাকিব চুপ করে দাঁড়িয়ে থাকলো। চাঁদনির কথা শুনে তার মনের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হলো। সে একদিক দিয়ে চায় চাঁদনিকে তার জীবন থেকে দূরে রাখতে, কারণ তার জীবনের জটিলতা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আবার অন্যদিকে তার মনের কোথাও চাঁদনির সাহস আর জেদের প্রতি একটা টান অনুভব করলো। চাঁদনির অন্য সবার মতো নয়, সে ও যে খুব সহজেই সাকিবকে ছেড়ে দেবে না, সেটা সাকিব বুঝে গিয়েছে। তুই যা ভাবছিস সেটা এতটা সহজ নয় চাঁদনি। আমার জীবনের কিছু বিষয় আছে যেগুলো তোর পক্ষে বোঝা সম্ভব নয়। চাঁদনি তার চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলল, তুই তো আমাকে বোঝার সুযোগই দিচ্ছিস না সাকিব। আমি জানি তুই সবার মতো নয়, আমি জানি তুই সবার মতো নস। তোর ভেতরে অন্যরকম কিছু আছে, আর সেটা আমি জানতে চাই, বুঝতে চাই। তুই কেন বারবার নিজেকে আড়ালে রাখতে চাস? সাকিব আর কিছু বলল না। সে চাঁদনির গভীর দৃঢ়তার সামনে হেরে গেল। সে জানে চাঁদনি যা ঠিক করেছে তা থেকে সহজে সরবে না, কিন্তু সাকিব জানে না তাকে চাঁদনিকে তার জীবনের বাস্তবতা সম্পর্কে জানানো উচিত কিনা। এতদিন সে নিজেকে একটা শান্ত সাধারণ ছাত্র হিসেবে লুকিয়ে রেখেছে, কিন্তু তার আসল পরিচয়, তার ভিতরে সেই ভয়ঙ্কর অধ্যায়টা কি সে চাঁদনিকে জানাতে পারবে? চাঁদনি তো আমার জীবনের সেই অন্ধকার দিকটা জানে না। যদিও জানতো তাহলে কেউ আমার পাশে থাকতো? ক্যাম্পাসে আজ একটু ভিন্ন পরিবেশ ছিল। সবার মধ্যে ডিবেট প্রতিযোগিতার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা নিজেদের প্রস্তুতি নিচ্ছে, তবে সবারই চোখ ছিল সাকিব আর চাঁদনির দিকে, কারণ চাঁদনি এমনভাবে সবার সামনে সাকিবকে অংশ নিতে বাধ্য করেছে যে সবাই সাকিবের দিকে তাকিয়ে আছে। সে কি সত্যি অংশ নেবে?
সাকিব অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে ভাবছে। চাঁদনির কথাগুলো তার মনের মধ্যে ঘুরছে। সে কি আসলেই অংশ নেবে? তার মনে অনেকগুলো দ্বিধা ছিল। একদিকে তার লুকানো পরিচয়, অন্যদিকে তার বর্তমান জীবন। ঠিক তখনই চাঁদনির সামনে এসে দাঁড়ালো সে। এবার আরেকটু জোরালো কণ্ঠে বলল, তুই আমার কথা শুনবি না? এতদিন তো তুই নিজেকে লুকিয়ে রেখেছিস, এবার একটু প্রকাশ হ। আমি জানি তুই পারবি। তুই জানিস না আমি কি নিয়ে লুকিয়ে থাকি চাঁদনি? তুই জানলে হয়তো আমায় বুঝতে পারবি না। আমি কোনো সাধারণ ছাত্র নই। চাঁদনি এবার একটু ক্ষেপে গেল। সে সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার থেকে আর কত কিছু লুকাবি? আমি তোকে বুঝতে চাই, কেন তুই এত দূরে থাকিস? তুই কি কখন আমাকে বিশ্বাস করিস না? সাকিব চুপ করে রইল। চাঁদনি হয়তো ঠিক বলেছে, সে কাউকে বিশ্বাস করতে পারে না। এতদিন সে যে অন্ধকার জগৎ থেকে বের হতে চেয়েছে, সেটা আবার তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। চাঁদনিকে বোঝানো কি এতটাই সহজ হবে? চাঁদনি এবার তার হাত ধরে বলল, সাকিব, তুই তো আমার বন্ধু, তুই আমাকে কখনো কিছু বলতে পারিস না? আমি তোর জন্য চিন্তা করি, কারণ আমি জানি তুই অন্য সবার মতো নস। তোর ভেতরে অন্যরকম কিছু আছে। সাকিব এবার তার হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু চাঁদনি শক্ত করে ধরে রেখেছিল। সাকিব বুঝতে পারছিল চাঁদনি তাকে সহজে ছাড়বে না। তার মনের মধ্যে যুদ্ধ চলতে লাগলো। কি করবে সে? চাঁদনি কি সত্যি তাকে বুঝতে চাইছে, নাকি এটা শুধু কৌতূহল? আমার জীবনের রহস্যগুলো এত সহজে বলা যাবে না। চাঁদনি যদি সব কিছু জানতে পারে তাহলে হয়তো আমার থেকে দূরে সরে যাবে। তবু সাকিব এক ধরনের আকর্ষণ অনুভব করছিল চাঁদনির প্রতি। চাঁদনি হয়তো সেই একমাত্র মানুষ যে তাকে সত্যি বুঝতে চায়। তুই যদি জানতিস চাঁদনি, আমার জীবনের অন্ধকার দিকটা কিভাবে আমাকে গ্রাস করেছে, হয়তো তুই আমায় এত ভালো চোখে দেখতিস না। আমি চাই না আমার সেই অন্ধকার তোকে ছুঁয়ে যাক। চাঁদনি এবার একটু হেসে বলল, তুই আমাকে ভয় পাচ্ছিস না সাকিব? আমি তোর বন্ধু, আর তোর যে কোনো দিকই আমার কাছে গ্রহণযোগ্য। তুই যদি লুকিয়ে থাকিস তাহলে আমি তোকে খুঁজে বের করব। সাকিব এবার সত্যিই বিস্মিত হলো। চাঁদনি এতটাই সাহসী? এতদিন সে চাঁদনিকে শুধু একজন হাসি খুশি মেয়ে হিসেবে দেখেছিল, কিন্তু আজ তার মধ্যে একটা দৃঢ়তা দেখতে পেল। কিন্তু সাকিব এখনো দ্বিধাগ্রস্ত। সে কি তার সব কিছু প্রকাশ করবে? তার অতীত, তার পরিচয়, তার জীবন, এসব কি সত্যি চাঁদনিকে বলা সম্ভব? কিছুক্ষণ পর সাকিব ক্যাম্পাসের মঞ্চের দিকে এগিয়ে গেল। চাঁদনির প্রচারণায় সে আজ সত্যি অংশ নিচ্ছে। সবাই তার দিকে তাকিয়ে আছে। মঞ্চে উঠে সাকিব মাইক্রোফোন হাতে নিল। আজ থেকে আমার লুকানোর দিন শেষ। আমি হয়তো সব কিছু বলবো না, কিন্তু এতদিন যা লুকিয়ে রেখেছি সেটা আর রাখবো না। চাঁদনি ঠিকই বলেছে, সময় এসেছে নিজেকে প্রকাশ করার। সাকিব মঞ্চের পেছনে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মনে যেন একটা আশার আলো ফুটে উঠল। আজ সাকিব নিজেকে প্রকাশ করবে। আমি জানি ওর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে, কিন্তু আজ আমি সেটা বুঝবো। সাকিব এবার তার নিজের ভেতরে সেই ছেলেটাকে বের করে আনবে, যেটা এতদিন ধরে লুকিয়েছিল। সাকিব মঞ্চে দাঁড়িয়ে চারপাশে মানুষদের দিকে তাকিয়ে থাকলো। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে এক ধরনের কৌতূহল, প্রশ্ন। এই ছেলেটা এতদিন ধরে এত শান্ত ছিল, আজ হঠাৎ কেন এমন করলো? মাইক্রোফোন হাতে নিয়ে সাকিব দাঁড়িয়ে রইল। মঞ্চের নিচে চাঁদনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে দৃঢ়তা, এক ধরনের প্রত্যাশা। সাকিব বুঝতে পারছিল চাঁদনি তাকে মঞ্চে নিয়ে আসার জন্য এত কিছু করেছে, কারণ সে সত্যিই বিশ্বাস করে সাকিবকে নিয়ে। কিন্তু সাকিব কি এই প্রত্যাশা পূরণ করতে পারবে? আজকের দিনটা হয়তো অন্য সবার জন্য আরেকটা সাধারণ দিন, কিন্তু আমার জন্য এটা অন্যরকম হতে চলেছে। আমার জীবনের অনেক কিছুই বদলে যাবে। তার ভেতরের ভয়ানক দিকটা অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিল সে। আজ সেটা প্রকাশ করা মানে সব কিছু পাল্টে যেতে পারে। কিন্তু চাঁদনি তাকে বারবার সামনে টেনে আনছে, তার অন্ধকার জীবনকে আলোর সামনে নিয়ে আসতে চাইছে। মঞ্চে উঠে সে কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথায় অনেক চিন্তা ঘুরছিল। যদি সে আজ তার আসল পরিচয় প্রকাশ করে, তাহলে তার জীবনের সমস্ত নিরাপত্তা চলে যাবে। তার গোপন মাফিয়া পরিচয় প্রকাশ পেলে হয়তো ক্যাম্পাসের সবাই তাকে ঘৃণা করবে, দূরে চলে যাবে। কিন্তু চাঁদনি যে কথা দিয়েছিল, সেটা কি সত্যি? সে কি সাকিবের সব কিছু মেনে নেবে?
হঠাৎ করেই সাকিব মাইক্রোফোনে কথা বলা শুরু করলো। আজ এখানে এসে দাঁড়ানোর কারণ হলো আমি এতদিন ধরে লুকিয়ে রেখেছি নিজেকে। হয়তো অনেকেই আমায় শান্ত, নিরীহ একটা ছেলে ভেবেছে, কিন্তু সত্যি বলতে আমার জীবনের গল্পটা একটু অন্যরকম। আমি সেই মানুষ না যাকে তোমরা প্রতিদিন দেখে এসেছো। সবাই চুপ করে সাকিবের কথা শুনছে, তার মুখে অবাক ভাব। চাঁদনি একটু এগিয়ে এসে পেছন থেকে সাকিবকে দেখছে, তার চোখে মিশ্র আবেগ, প্রত্যাশা, কৌতূহল আর একটুকু ভয়। আমি এমন এক জীবন বেছে নিয়েছি যেটা স্বাভাবিক নয়, এমন এক পথে চলছি যেটা আলোর চেয়ে অন্ধকার বেশি। কিন্তু আজ আমি লুকাবো না, আমি আজ তোমাদের সব জানাবো না। তবে এইটুকু বলতে পারি, আমি অন্য সবার মতো নই। মঞ্চের নিচে সবাই নড়চড়ে বসছে। কেউ হয়তো ভাবছে সাকিব কি মজা করছে, নাকি সে আসলেই কিছু গুরুতর বলতে চলেছে। কিছু বন্ধু একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন বুঝতে পারছে না কি ঘটছে। চাঁদনিও তার জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে সাকিবের প্রতি বিশ্বাস। সাকিবের ভেতরে যে রহস্য আছে সেটা সে বের করতে চেয়ে চাঁদনি। তোমরা সবাই জানো আমি সাকিব হাসান, ভার্সিটির সাধারণ ছাত্র। কিন্তু এই পরিচয়ের পেছনে একটা লুকানো পরিচয় আছে, একটা পরিচয় যা আমি এতদিন ধরে লুকিয়ে রেখেছি। আমার জীবনের সে অন্ধকার অংশটা কেউ জানে না। চাঁদনি হঠাৎ করে সাকিবের দিকে এগিয়ে গেল, তার চোখে জ্বলন্ত এক জেদ দেখা গেল। সে সাকিবের পাশে এসে মৃদু কণ্ঠে বলল, তুই আমার কাছে লুকিয়ে থাকবি না। তুই যাই হ, আমি তোকে চিনতে চাই, জানতে চাই। তোর অন্ধকার দিক আমি মেনে নেব। সাকিব চুপ করে চাঁদনির মুখের দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে এক ধরনের ধাক্কা লাগলো। চাঁদনি এতটা সাহসী হবে সে আশা করেনি। সাকিব বুঝতে পারছিল চাঁদনি সত্যিই তাকে বোঝার চেষ্টা করছে। তুই জানিস না আমি কি নিয়ে লুকিয়ে থাকি চাঁদনি। আমি এমন এক জীবনে পা দিয়েছি যেটা তোর জন্য নয়। তুই এত সহজে আমায় মেনে নিতে পারবি না। চাঁদনি সাকিবের হাত ধরে বলল, আমি তোর কাছে কিছু লুকাতে চাই না সাকিব। তুই যাই হোস না কেন, তুই আমার কাছে সেই সাকিবই। আমি তোর ভালো দিকগুলোই যেমন দেখি, তেমনি তোর খারাপ দিকগুলো দেখতে চাই। তুই আমায় ভয় দেখানোর চেষ্টা করিস না। সাকিব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার গলা শুকিয়ে গেল। চাঁদনি সত্যি তার জীবনে আসলেই বড় পরিবর্তন আনতে পারবে। এতদিন ধরে সে যে ভয়ের মধ্যে বেঁচে আছে, সেটা কি চাঁদনি বুঝতে পারবে? এদিকে ক্যাম্পাসের সবাই মুগ্ধ হয়ে সাকিবের কথাগুলো শুনছিল। কিছু ছাত্রছাত্রীদের মুখে বিস্ময়ের ছাপ, কারণ এতদিন তারা সাকিবকে খুব শান্ত ও নিরীহ একজন ছাত্র হিসেবে জানত। আজ সে হঠাৎ তার লুকানো পরিচয় নিয়ে কথা বলছে, যা সবাইকে চমকে দিয়েছে। তুমি আমার যেই দিকটা জানো সেটা শুধু একটা মুখোশ। আমি আমার আসল পরিচয় লুকিয়ে রেখেছি, কারণ আমি জানি সবাই সেটা মেনে নেবে না। কিন্তু তুই যদি আমার কাছে থাকিস তাহলে হয়তো আমার সব কিছু বলতে পারবো। চাঁদনি তার হাত শক্ত করে ধরল, তার চোখে সেই আগের মতোই জেদ আর প্রত্যাশা। আমি তো সব কিছু জানতে চাই সাকিব, তুই যতই লুকাস আমি তোকে বুঝতে চাই। তোর জীবনে যে অন্ধকার আছে সেটাও আমার জন্য গ্রহণযোগ্য। সাকিব এবার চুপ করে থাকলো। সে বুঝতে পারছিল চাঁদনি তাকে ছাড়বে না। তার জীবনের রহস্যগুলো হয়তো আর বেশি দিন লুকানো যাবে না। তোর মতো কাউকে আমি প্রথমবারের মতো পেয়েছি যে আমার ভেতরের অন্ধকারটা বুঝতে চায়। কিন্তু জানিস আমার জীবনটা তেমন সহজ নয়। আমি কখনোই চাইনি যে তুই এসব জান। তুই তো একটা সাধারণ মেয়ের মতো। বেশি দিন লুকানো যাবে না। চাঁদনি একটু মুচকি হাসলো, তার হাসিতে একটা স্ফূর্তির ছাপ ছিল। সাধারণ মেয়েরা বোকা হয় না সাকিব। আমি জানি তুই কে, তোর ক্ষমতা, তোর অন্ধকার, সব কিছুতেই একটা গভীরতা আছে। আমি চাই তুই তুই আমায় সেই গভীরতায় নিয়ে চল। সাকিবের হৃদয়টা একটু দোলা খেলো। এতটা সাহসী মেয়ে সে আর কখনো দেখেনি, কিন্তু তার ভয় এখনো তাকে ছাড়ছে না। সে জানে যদি চাঁদনি তার সত্যি পরিচয় জানতে পারে তাহলে তার নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। চাঁদনি, আমি যে জীবনে আছি তাতে তোর জীবনটা বিপদে পড়তে পারে। আমি তোকে হারাতে চাই না। হারানো শব্দটাই আমাকে ভয়ঙ্কর করে তোলে। আমি চাই তুই আমাকে বিশ্বাস কর। আমি বিপদে পড়তে চাই না, কিন্তু তোর সাথে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি চাই তোর অন্ধকার জীবনকে জানতে। আমার জীবন সব সময়
অন্ধকারে ভরা। আমি মাফিয়া চাঁদনি। আমি যাদের সঙ্গে থাকি তারা সহজে আমাকে ছাড়বে না। আমার সঙ্গী হওয়ার মানে তোকে বিপদে ফেলা। চাঁদনি একটু ঝুঁকে পড়ল, যেন সাকিবের চোখে চোখ রাখবে। আমি তোকে ভালোবাসি সাকিব, এই কথাটাই তো তুই বিশ্বাস করতে পারবি না, কিন্তু আমার মন বলে আমি তোর অন্ধকারের সাথী হতে চাই। সাকিবের বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো। চাঁদনির কথাগুলো তার মনে গভীরে প্রবেশ করেছে। সে কি সত্যি এরকম ভাবতে পারে? তার হৃদয় চাঁদনির প্রতি টান অনুভব করছিল, কিন্তু সেই সঙ্গে তার অন্ধকার জীবন এবং বিপদের কথাও মনে পড়ছিল। আমি তোকে ভালোবাসি বললে তুই কি আমায় সেই অন্ধকারের ভেতরে নিতে রাজি আছিস? যদি তুই আমার সঙ্গী হস তাহলে তোকে নিজের পরিচয় দিতে হবে। চাঁদনি নির্লিপ্তভাবে মাথা নেড়ে বলল, আমি প্রস্তুত। আমি জানি তুই কি নিয়ে কাজ করিস। আমি অপেক্ষা করছি তোর কাছে আসার জন্য। এবার সাকিবের হৃদয়ে সাহসের আগুন জ্বলে ওঠে। সে জানে চাঁদনি সত্যিই তাকে ভালোবাসে। সে তার বিপদ ও অন্ধকার জীবনে তাকে সহায়তা করতে চায়, কিন্তু এই সত্যি প্রকাশ করতে সে কি সাহস করবে? তাহলে শোন চাঁদনি, আমার জীবনটা সহজ নয়। আমি যাদের সঙ্গে আছি তারা কাউকে ছাড়ে না। তারা আমাকে সম্মান দেয়, কারণ আমি তাদের মধ্যে একজন। কিন্তু আমার সত্যিকারের পরিচয়, সেটা আমার মাফিয়া জীবনের জন্য। মঞ্চের নিচে উপস্থিত ছাত্রদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। কিছু ছাত্র বলছিল সাকিব কি সত্যি মাফিয়া, কিছু ছাত্র বলছিল সে তো আসলে শান্ত নিরীহ। কিন্তু চাঁদনি বরাবরই সাকিবের প্রতি সাপেক্ষ বিশ্বাসী। তুই কি মাফিয়া? তাহলে তোর জীবন এতটাই বিপজ্জনক কেন? এতদিন তুই লুকিয়ে থাকলি? সাকিব হালকা হাসলেন। হ্যাঁ, আমি মাফিয়া। এই পরিচয়ের জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে, কিন্তু তুই আমায় ভালোবাসিস, তাহলে সেটা তোর জন্য বিপদ ডেকে আনবে। চাঁদনির চোখে এই দৃঢ়তা আরও বেড়ে গেল। তোর কাছে থাকা মানে বিপদকে গ্রহণ করা। আমি জানি তোর ভালোবাসা আমাকে রক্ষা করবে। তুই তোকে এভাবে লুকিয়ে রেখে আর কতদিন চলতে পারবি? আমি চাই তুই আমাকে পুরোপুরি জানাশোনা কর, আর আমি তোকে। সাকিব একটু চুপ হয়ে গেল। তার সামনে একটা পথ উন্মোচিত হচ্ছে, কিন্তু সে জানে সেই পথটা কতটা বিপজ্জনক। তাহলে প্রস্তুত থাক চাঁদনি। আমি যা কিছু করেছি সেগুলো খুব সহজ নয়। এই জীবন নিয়ে তোকে জানতে চাইলে আমি যা আছি তা তোকে সব জানাতে হবে। চাঁদনি হাসল। আমি প্রস্তুত। আমি চাই তোর সঙ্গে চলতে। এখন সাকিবের হৃদয়ে আশা জাগছে। সে বুঝতে পারছে চাঁদনির সাহস তাকে নতুনভাবে বাঁচতে শেখাবে। এই অন্ধকারে পৃথিবীতে তাদের প্রেমের গল্প শুরু হতে যাচ্ছে। তাহলে আজ থেকে আমি আর লুকাবো না। আমি চাঁদনি আক্তারের সামনে আমার পরিচয় দিব। আমি ভয় পাচ্ছি না, কারণ তুই আমার সঙ্গে আছিস। এরপর সাকিব তার গোপন জীবন নিয়ে চাঁদনির সামনে সত্যি কথা বলতে শুরু করলো, এবং তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। সাকিব এবং চাঁদনির সম্পর্কের মধ্যে জড়িয়ে গেল অন্ধকার রহস্য, কিন্তু তাতে সৃষ্টি ভালোবাসার আলো। আমার হাত ধরে চল সাকিব। এখন থেকে আমরা দুজনেই একসাথে থাকবো। তোর অন্ধকার জগতের প্রতিটি রহস্য আমাকে জানতে দে। চাঁদনি, আমি জানি তোর জন্য আমার অন্ধকার জগৎ বোঝা কতটা কঠিন হবে। তোর ভালোবাসা আমাকে সৎ রাখতে পারে, কিন্তু যদি তুই আমার জীবন নিয়ে চিন্তা করিস তাহলে সব কিছু বদলে যাবে। চাঁদনি তার চোখে সজাগতা নিয়ে বলল, তুই যদি আমার প্রেমের প্রতি বিশ্বাস করিস, আমি সব কিছু মেনে নেব। আমার জীবন এখন থেকে তোর জীবন। আমি চাই তুই আমার সঙ্গী হোক। সাকিব তার চোখে কৌতূহল দেখিয়ে বলল, কিন্তু এটা তোর জন্য বিপদ ডেকে আনবে। আমি খুব শক্তিশালী, কিন্তু অনেক শত্রু আছে। তারা যদি আমাদের সম্পর্ক জানে তাহলে সমস্যা হবে। আমি জানি তোর শত্রুরা কতটা শক্তিশালী, কিন্তু আমি তোকে ছাড়তে চাই না। তুই যেভাবে আছিস আমি তাই মেনে নিতে চাই। আমি চাই আমি তোর জীবনে থাকি। সাকিব একটু পেছনে সরে গেল। তার মাথায় হাজার হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে জানে এই সম্পর্কটা শুধু ভালোবাসা নয়, বিপদরও। কিন্তু চাঁদনি যে এতটা সাহসী তা তাকে নতুনভাবে ভাবাচ্ছে। আমার জীবনের এই ভাঁজগুলো খুব অন্ধকার, কিন্তু তোর সাহস আমায় নতুন করে বাঁচতে শেখাচ্ছে। চাঁদনি তার হাত ধরে বলল, আমার জন্য চাই করিস, আমি সব কিছু মেনে নেব। তুই শুধু তুই শুধু আমাকে পাশে রাখবি।
তাদের কথোপকথন চলতে থাকলো। হঠাৎ করে সাকিবের মোবাইল বেজে উঠল। তার চোখের কোণে উদ্বেগ দেখা গেল। এটা রনি, তাকে ধরতে হবে। রনিকে, সে কি তোর বন্ধু? রনি আমার এক পুরনো সঙ্গী, যে আমার নিরাপত্তার জন্য সে আমার নিরাপত্তার জন্য যদি সে আমাকে কিছু জানায় তাহলে সব কিছু বদলে যাবে। সাকিব ফোন ধরে দ্রুত কথা বলতে লাগলো। হ্যালো রনি, কি খবর? রনি বলল, সাকিব, তোর শত্রুরা তোকে নজর রাখছে, তা তোর জীবনে রয়েছে, তুই সাবধান থাকবি। সাকিবের হৃদয়টা দ্রুত দৌড়াতে লাগলো। কিভাবে জানিস? তুই আমাদের সম্পর্কে কি জানিস? তাদের নেতৃত্বে একজন নতুন লোক এসেছে, সে খুব শক্তিশালী, তোর জন্য বিপদ হতে পারে। সাকিব ফোনটা বন্ধ করলো এবং চাঁদনির দিকে তাকালো। আমার শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠেছে, আমাকে সতর্ক থাকতে হবে। এখন তোকে আর ভয় পাচ্ছি না। আমি চাই তুই আমায় নিরাপত্তা দিস। তোর অন্ধকার থেকে আমি তোকে বের করে আনবো। সাকিব জানালার বাইরে তাকিয়ে ভাবলো, এবার তোকে বলা উচিত। আমার শত্রুরা যে পন্থায় আসবে তা একেবারে ভিন্ন, আমাকে তাদের মোকাবিলা করতে হবে। চাঁদনি তার হাত ধরে বলল, তুই আমায় নিয়ে যাবি? আমি তোকে সাহায্য করতে পারি। না, তুই এখনো আমার বিশ্বাস আসিসনি। এখানে আমি একা, তোর জন্য বিপদ হতে পারে। কিছুক্ষণ চুপ থাকার পর চাঁদনি বলল, তুই আমাকে শক্তি দিতে পারবি? আমি জানি তোর অন্ধকারের ভিতরও আলো আছে। সাকিব একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। ঠিক আছে, আমি এখন তোর পাশে আছি, তবে তোর জীবনটা আমি বিপদে ফেলতে চাই না। চাঁদনি হেসে বলল, তোর সঙ্গে বিপদে পড়তে আমার ভালো লাগে, আমি তোর পাশেই থাকবো। তুই যখন এমন বলিস তখন আমার সাহস বেড়ে যায়। তোর সাহসী ভাবনাগুলো আমাকে চ্যালেঞ্জ করে। চাঁদনি একটু জিজ্ঞাসা করে বলল, এখন আমরা কি করব? তোর শত্রুরা তো আসবে। সাকিব চিন্তিত হয়ে বলল, আমাকে তাদের মোকাবিলা করতে হবে, তুই নিরাপদে থাকবি। আমি তোর সঙ্গেই থাকবো, আমি ছাড়া কিচ্ছু হবে না। এখন তাদের মধ্যে এক নতুন যোগাযোগ তৈরি হতে শুরু করেছে। সাকিব বুঝতে পারছিল চাঁদনির সাহসী মনোভাব তাকে আরও শক্তিশালী করছে। তার একসাথে এই বিপদের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছিল। ঠিক আছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি জানি বিপদ আসতে চলেছে, কিন্তু আমি তোর পাশে থাকব। তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই থাকবো। তোর পাশে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এখন সাকিবের মধ্যে নতুন একটা উদ্দীপনা তৈরি হলো। সে চিন্তা করতে লাগলো কিভাবে তাকে তার শত্রুর মোকাবিলা করতে হবে। তার জন্য চাঁদনি উপস্থিতি নতুনভাবে জীবনকে রাঙিয়ে দিচ্ছে। তাহলে শুরু করা যাক। আমি তোর হাত ধরব এবং আমরা একসাথে এই অন্ধকারের মধ্য দিয়ে যাব। এখন তাদের মধ্যে প্রেম, সাহস ও অন্ধকারের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সাকিবের জীবনের প্রতিটি ঘূর্ণনে চাঁদনি নতুন আলো সৃষ্টি করবে এবং তাদের প্রেমের জোরে অন্ধকারকে হারাতে সক্ষম হবে। আমরা এই অন্ধকারে একসাথে থাকবো। তোর এবং আমার প্রেম সব বাধা অতিক্রম করবে। এভাবে তাদের প্রেমের গল্প এগিয়ে চলো। এখানে সাহস, প্রেম এবং বিপদ একসাথে মিলিত হচ্ছে। সাকিব জানে চাঁদনির সঙ্গ তাকে নতুন শক্তি দিচ্ছে আর তার অন্ধকারকে কাটিয়ে ওঠার পথ তৈরি করছে। চাঁদনি, আমাদের যাত্রা শুরু হলো। এই অন্ধকারের মধ্যে তোর সঙ্গে আমি নতুন আলোর সন্ধানে আছি। এভাবেই তাদের প্রেমের নাটকীয়তা এগিয়ে চলতে থাকে, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন রহস্য এবং বিপদ তাদের সামনে অপেক্ষা করছিল। আমরা আমাদের প্রেমের জন্য লড়াই করব, কিন্তু প্রথমেই আমাদের তাদের পরিকল্পনা জানতে হবে। আমি জানি তুই পারবি, আমরা মিলেই তাদের প্রতিরোধ করব। সাকিব চাঁদনির চোখের দিকে তাকিয়ে ভাবল, সে তার জীবনে এমন একজনকে পেয়েছে যে সব কিছুতে তার পাশে থাকবে, কিন্তু সেও জানে বিপদ কাছে আসছে, সেই সাথে তার পরিকল্পনা করে রাখার দরকার। আমরা আমাদের সহযোগী রনির সঙ্গে দেখা করতে হবে। সে সবসময় আমাদের পক্ষে থাকবে। চল তাহলে, দ্রুত চল যাই, আমি তোর সঙ্গে সব জায়গায় যাব। অতঃপর তার দুজন বের হয়ে রনির কাছে গেল। রনি তাদের অন্ধকার জগতের অভিজ্ঞতার একজন প্রাক্তন সদস্য, যে সবসময় সাকিবের পাশে থাকে। তার এক জায়গায় বসে বসে কথা বলো। তোমরা এসেছো? কি খবর চাঁদনি, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। সাকিবের সঙ্গে জড়িত কিছু বিপদ আছে। রনি, শত্রুরা আমাদের দিকে নজর দিচ্ছে, আমাদের পরিকল্পনা করতে হবে। বেশ, আমাকে বল আমরা কিভাবে এগোতে পারি।
সাকিব পরিকল্পনা করতে শুরু করলো। সে জানে তাদের বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। চাঁদনিও বিষয়টিতে খুব গুরুত্ব দিচ্ছে। আমাদের একটি জায়গায় লুকিয়ে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করব। চাঁদনি হঠাৎ বলে উঠল, তাহলে চল আমরা সেখানে যাই, আমি নিশ্চিত সেখানে নিরাপত্তা থাকবে। তারা দ্রুত প্রস্তুতি নিল এবং রনি গাড়িতে চড়ে সেই জায়গার দিকে যাত্রা শুরু করলো। রনি গাড়ি চালাতে চালাতে বলল, তবে সাবধান থাকতে হবে। যার আমাদের লক্ষ্য করে আছে তার খুব বিপজ্জনক। সাকিব জানালার বাইরে তাকিয়ে ভাবছিল, আমরা আমাদের প্রেমের জন্য লড়াই করতে প্রস্তুত। চাঁদনি, আমি চাই তুই সবসময় আমার পাশে থাকিস। আমি তোকে একা ছাড়া যাব না। তোর সঙ্গে থাকাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তাদের মধ্যে একটা নতুন বিশ্বাস গড়ে উঠেছে। তার একে অপরকে আরও বেশি বোঝার চেষ্টা করছে। কিন্তু শত্রুদের দিকে নজর দিতে হবে, কারণ বিপদ যে কখন আসবে তা বলা মুশকিল। আমি শুনেছি শত্রুরা খুব চতুর, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এমন কিছু লোক আছে। আমরা তাদের সম্পর্কে সবকিছু জানব। কোন অবস্থাতেই তাদের থেকে পিছপা হব না। গাড়িটি নির্জন জায়গায় পৌঁছানোর পর সাকিব ও চাঁদনি সেই জায়গার ভিতর ঢুকে পড়ল। এটি ছিল একটি পুরনো গোদাম, যেখানে তারা নিরাপদে থাকতে পারবে। এটা কোথায়? এখানে আমরা কি নিরাপদ? হ্যাঁ, এখানে আমরা নিরাপদ, এখানে আমাদের কেউ খুঁজে পাবে না। সাকিব তখন চারপাশে দেখছিল। সে জানত তাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। সেখানে বসে তারা আবার পরিকল্পনা করলো। আমরা যদি শত্রুদের থেকে তথ্য সংগ্রহ করতে পারি তাহলে তাদের পরিকল্পনা জানার সুযোগ পাব। আমার কিছু পরিচিত আছে যারা শত্রুদের সম্পর্কে জানে, আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। চাঁদনি তখন বলে উঠল, তুই তাড়া করবি, তাদের মাধ্যমে আমরা তাদের পরিকল্পনা জানতে পারবো। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই কার্যকর হবে, তবে আমাদের সাবধান থাকতে হবে। সাকিব চাঁদনির দিকে তাকিয়ে বলল, তুমি প্রস্তুত? কারণ এটা সহজ হবে না। আমি প্রস্তুত, আমি তোর জন্য কিছু করব। এখন তারা নতুন পরিকল্পনা নিয়ে আগাতে শুরু করলো। তারা জানে তাদের সম্পর্কের মধ্যে শক্তি রয়েছে এবং তারা যে কোনো বিপদের মোকাবিলা করতে প্রস্তুত। তো রনি, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা যাক। আমরা নিজেদের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারলে শত্রুদের হারাতে পারবো। তারা শুরু করে বাকি পরিকল্পনা, যেখানে ভেবেছিল তারা কিভাবে শত্রুদেরকে পরাস্ত করবে। এইসবের মধ্যেই তাদের প্রেমের শক্তি আরও বাড়তে থাকলো। আমরা সব কিছু একসাথে করব। প্রেম আর সাহস আমাদের পথ দেখাবে। হুম, এটা সত্যি। তোর সঙ্গে এটা পথে চলতে পারা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। এখন তারা একসাথে নিজেদের শক্তি তৈরি কাজে মনোনিবেশ করলো, যেখানে প্রেম ও সাহস তাদের একমাত্র অস্ত্র। এইভাবে তারা নিজেদের সম্পর্ককে আরও দৃঢ় করলো এবং শত্রুদের বিরুদ্ধে এক নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত হলো। আমরা একসাথে থাকলে সব কিছু সম্ভব। তুই আমার পাশে থাকলে আমি ভয় পাই না। আমাদের প্রেমের শক্তি অসীম, আমরা একে অপরকে কখনোই ছাড়ব না। এইভাবে তাদের প্রেমের যাত্রা শুরু হলো, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন বিপদের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু তারা একসাথে থাকার অঙ্গীকারও করেছিল। তাদের সম্পর্কটি এখন শুধু প্রেম নয়, এটি একটি যুদ্ধের অঙ্গীকারে পরিণত হলো। তাহলে আমাদের এখনই বের হতে হবে। রনি, তুমি প্রস্তুত? আমাদের অজানা পথে এগোতে হবে। আমি প্রস্তুত, তবে আমরা যদি নিরাপত্তা নিশ্চিত না করি তাহলে এগোলে সমস্যা হবে। ঠিক কথা, আমাদের কিছু নিরাপত্তা তৈরি করতে হবে। শত্রুরা আমাদের দিকে নজর রাখছে, তাই সাবধান হতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের কিছু বন্ধুরা নিয়ে আসতে হবে যারা আমাদের সহায়তা করতে পারে। আমি চিন্তা করছিলাম আমাদের কিছু বন্ধু আছে যারা এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে। তাহলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, নিরাপত্তা নিশ্চিত করে পরে বের হব। রনি ফোন বের করে তার বন্ধুর নাম্বারে ডায়াল করতে লাগলো। সাকিব এবং চাঁদনি আবার নিজেদের মধ্যে চোখে চোখ রাখলো। তাদের মধ্যে গভীর বিশ্বাস তৈরি হচ্ছিল। হ্যালো ভাই, আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি কি আমাদের সঙ্গে আসতে পারবে? ফোনের অপর প্রান্ত থেকে শব্দ আসার পর রনি অল্প সময় অপেক্ষা করে। ভালো, তুমি আসো, আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা আমাদের পরিচিত লোকদের সঙ্গে জড়ো করতে পারলে ভালো হবে। বেশ, আমাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের বন্ধুদের সাথে জড়ো করতে পারি।
রনি দ্রুত কয়েকজন বন্ধুকে ফোন করলো। সবার উপস্থিতি নিশ্চিত করার পর তার প্রস্তুতি নিতে লাগলো। আসলে শত্রুরা কিভাবে আমাদের পরিকল্পনা জানতে পারে? আমাদের কৌশল এত সহজে ফাঁস হয়নি তো। আমি জানি, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এবং আমাদের বাইরে যাওয়ার আগে আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। দেখতে দেখতে তাদের সবার বন্ধুরা আসতে শুরু করলো। একটি নিরাপদ জায়গায় তারা মিলিত হলো। সবার আগে আমাদের শত্রুদের সম্পর্কে জানা দরকার। তুমি কি জানতে পারলে তাদের পরিকল্পনা কি? হ্যাঁ, তারা আমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনই হাল ছাড়বো না, আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। এখন আমাদের কিছু নতুন তথ্য পেতে হবে। শত্রুরা কিভাবে আমাদের বিরুদ্ধে কাজ করছে। তারা আমাদের শিকারে পরিণত করেছে, কিন্তু আমরা যদি তাদের পরিকল্পনা জানতে পারি তবে আমরা আমাদের সুবিধা নিতে পারবো। এবং এটা জানালে আমাদের এখন থেকে দ্রুত কাজ করা উচিত। সকলে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। সবাই যে পরিকল্পনা সাজাচ্ছিল সেটি একটু আলাদা হতে লাগলো। আমি বলবো আমরা যেন একটি সূত্র খুঁজে বের করি। শত্রুরা কি কোনো বন্ধুকে ব্যবহার করে আমাদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে? এটি সম্ভব, কিন্তু আমাদের কাছে এখনো একাধিক পথ রয়েছে। তাহলে আমাদের মূল পরিকল্পনাটি ধরে রাখতে হবে। যে তথ্য পাবে সেটাকে ভিত্তি করে কাজ করব। শুরুতে তাদের চিন্তা জটিল ছিল, কিন্তু আস্তে আস্তে তারা পরিষ্কার চিন্তা শুরু করলো। আমরা শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠব। তাদের পরিকল্পনা ফাঁস করতে হবে। তবে আমাদের নিজেদের সুরক্ষার বিষয়েও চিন্তা করতে হবে। বেশ, তাই হলে আমাদের পরিকল্পনাকে আগে থেকে জানাতে হবে। তাহলে সবার কাছে গোপনীয়তা রাখতে হবে। তাদের মধ্যে এক ধরনের নীরবতা সৃষ্টি হলো। প্রতিটি সিদ্ধান্তই তাদের কাছে বড় হয়ে উঠছিল। তাহলে আমরা পরিকল্পনা শুরু করি। সকলের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি হলো। তার একসাথে নিজেদের মধ্যে শক্তি অনুভব করছিল। আমরা আমাদের নিরাপত্তা নেব এবং এরপর বের হব। আমাদের কৌশলগুলোর প্রয়োগ দ্রুত করতে হবে। আমরা সবাই একসাথে কাজ করলে এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। একে অপরের প্রতি তাদের ভরসা ছিল। আমরা এখন সবাই প্রস্তুত, তাই না? অবশ্যই, আমরা একসাথে কাজ করলে কিছুই আমাদের থামাতে পারবে না। এবং আমাদের প্রেমই আমাদের শক্তি। এরপর তারা তাদের পরিকল্পনার দিকে মনোযোগ দিতে লাগলো। তাদের লক্ষ্য ছিল প্রতিটি পদক্ষেপে সঠিকভাবে কাজ করা। আমরা সফল হব। আমাদের সম্পর্কের শক্তিতে এটা সম্ভব। আমি জানি আমরা জয়ী হব। তাহলে আমাদের এখনই কাজ শুরু করতে হবে। এভাবে তাদের মধ্যে এক নতুন পরিবর্তন আসতে লাগলো। তাদের সম্পর্কটি এখন কেবল প্রেম নয়, এটি এক সাহসী অভিযানের দিকে এগোচ্ছিল। আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের শত্রুরা হার মানবে। এবং আমাদের গল্প হবে চিরন্তন। এখন তারা একত্রিত হয়ে নিজেদের উদ্দেশ্যে পূর্ণের পথে এগোতে শুরু করলো। প্রেম ও সাহসের শক্তিতে তারা নতুন একটি অধ্যায় প্রবেশ করতে চলেছিল। আমাদের একত্রে সব কিছু মোকাবেলা করতে হবে। এবং আমরা জয়ী হব। তাদের মধ্যে দৃঢ়তা বেড়ে গেল। তারা জানতো বিপদের মুখে দাঁড়িয়ে থাকলে তারা কেবল নিজেদের ভালোবাসার জন্য লড়াই করবে। এখন আমাদের পরিকল্পনা সম্পন্ন করার সময়। হ্যাঁ, চলো একসাথে আমরা শুরু করি। এখন তাদের মধ্যে একটি দারুণ শক্তি কাজ করতে শুরু করলো। নিজেদের প্রতি আস্থা এবং ভালোবাসা নিয়ে তারা একসাথে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। আমরা একসাথে পারবো। এবং তারা একসাথে শত্রুর বিরুদ্ধে প্রস্তুত হতে শুরু করলো। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হলো শত্রুর অবস্থান। আমরা তাদের কিভাবে ঘিরে ধরব এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব সেটি নিশ্চিত করতে হবে। আমি কিছু তথ্য জেনেছি। আমাদের কলেজের কিছু ছেলেরা ওই গ্যাংয়ের সাথে যুক্ত। তারা আমাদের কথা শুনলে তাদের পরিকল্পনা জানতে পারবো। ঠিক বলেছ, তবে আমাদের সাবধান থাকতে হবে। যদি তারা আমাদের বিষয়ে কিছু জানতে পারে তাহলে বিপদে পড়তে হবে। তাহলে আমাদের তাদের উপর নজর রাখতে হবে। আমাদের কলেজের পাশে একটি ক্যাফে আছে, সেখানেই তাদের গতিবিধি দেখা যেতে পারে। বেশ, প্রথমে আমাদের সেখানে গিয়ে তাদের পর্যবেক্ষণ করতে হবে। একসাথে তারা কলেজের পাশের ক্যাফেতে গেল। সেখানে বসে তারা নিজেদের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে লাগলো। ক্যাফের
মেজবানে বিরতি নিয়ে চাঁদনি কিছুটা চিন্তিত হয়ে পড়ল। শত্রুরা যদি জানে যে আমরা তাদের সম্পর্কে জানি, তাহলে তারা পালানোর চেষ্টা করবে। তবে আমাদের পরিকল্পনা যতটা শক্তিশালী হবে ততটাই সফল হব আমরা। আমাদের ধৈর্য রাখতে হবে। যেমনটা আমাদের প্রেমের গল্পের মতো, আমরা যখন একসাথে থাকি তখন সব কিছু সহজ হয়ে যায়। সত্যি, আমাদের এই যাত্রায় একে অপরের পাশে থাকা জরুরি। তাহলে কবে আমরা তাদের উপর নজর রাখতে শুরু করব? আমরা রাতের বেলা বের হব, তখন তাদের মুভমেন্টে সুবিধা পাবো। রাতের বেলা 4 জন একসাথে ক্যাফেতে উপস্থিত হলো। সেখানে যাওয়া লোকজনের মধ্যে অনেকেই আলাপচারিতা করছিল। সাকিব তাদের সঙ্গে মিশে গেল, যদিও তার মনের মধ্যে শুধু শত্রুদের ব্যাপারে চিন্তা ছিল। সাকিব, তুমি কি শত্রুদের কিভাবে চিনো? তাদের মধ্যে কিছু নির্দিষ্ট চেহারা রয়েছে, তাদের পোশাক এবং অঙ্গভঙ্গি থেকে বোঝা যাবে। ওই দেখো, সেখানে তাদের একজন এসেছে। তার সকলে চোখ রাখতে লাগলো। সেখানে একটি ঝগড়া শুরু হলো। কিছু যুবক মারামারিতে লিপ্ত হয়ে গেল। এরা তো কলেজের নামী ছাত্র, ওরা কিভাবে গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়লো? অথবা এটা কেবল একটা ভণ্ডামি? এটা আমাদের জন্য একটি সুযোগ। আমাদের জানতে হবে তারা কেন এখানে এসেছে। তারা সাবধানী হয়ে গিয়েও আরও কাছে যেতে লাগলো। চারপাশে গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করছিল। সাকিব, তুমি যা ভাবছো সেটা যদি তারা ধরতে পারে? আমাদের পর্যালোচনা করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তার মেতে উঠেছিল পর্যবেক্ষণের মধ্যে। কিছু সময় পর যখন সিকি দেখা হলো, তখন সাকিব বুঝতে পারল যে গ্যাংয়ের ছেলেরা ঠিক কী কথা বলছে। তারা আমাদের সম্পর্কে আলোচনা করছে। তাহলে আমাদের কি করা উচিত? আমরা তাদের কথা শুনতে থাকব। যদি তারা কোনো পরিকল্পনা করে তাহলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। অবশেষে শত্রুরা নিজেদের পরিকল্পনা সম্পর্কে আলোচনা শুরু করলো। সাকিবও তার বন্ধুরা শ্রবণ করে শত্রুর পরিকল্পনাগুলি বুঝতে পারল। সাকিব, তুমি শুনেছো? তারা আমাদের কলেজে হামলা চালাতে চায়। এটা খুবই বিপজ্জনক, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখনই আমাদের বন্ধুদের মধ্যে পরিকল্পনা করতে হবে। ঠিক আছে, আমি জানি আমাদের শক্তিশালী হতে হবে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের এখনই দ্রুত পদক্ষেপ নিতে হবে। তারপর তারা একসঙ্গে আলোচনা করতে শুরু করলো। সবাইকে জানাতে হবে কিভাবে তারা নিজেদের সুরক্ষা করতে পারে। তাদের তথ্যগুলো আমাদের বন্ধুর কাছে পৌঁছে দিতে হবে। বেশ, এবং আমাদের নিজেদের পরিকল্পনা পুরোপুরি তৈরি রাখতে হবে। এবং আমাদের নিজেদের সম্পর্কে অবহিত করতে হবে, যেন কেউ সন্দেহ না করে। আমরা একটি পরিকল্পনা তৈরি করব এবং একটি শক্তিশালী দল গঠন করব। এভাবে রাত যত গভীর হতে লাগলো, তাদের মধ্যে আলোচনা চলতে থাকলো। রাকিব, সাকিব, রনি, মাহিম এবং চাঁদনি একসাথে একটি শক্তিশালী যোদ্ধার দলে পরিণত হচ্ছিল। আমরা শত্রুর আস্তানার কাছে পৌঁছেছি, এখন সাবধানে চলতে হবে। দেখো, তাদের চারপাশে কিছু পাহারা আছে, আমাদের ধীরে এগোতে হবে। পাহারা সরানো না পর্যন্ত আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না। আমার কাছে একটি প্ল্যান আছে, যদি আমি তাদের আকৃষ্ট করতে পারি তাহলে আমরা ভিতরে ঢুকতে পারবো। তুমি কি ভাবছো রনি? আমি যদি একটি ছোট দারুণ শো করতে পারি তাহলে তারা আমার দিকে মনোযোগ দেবে, সেই সুযোগে আমরা পিছন থেকে ঢুকতে পারবো। তোমার পরিকল্পনা সত্যিই চমৎকার, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। এটা আমাদের একমাত্র সুযোগ, আমাদের জন্য এই মুহূর্তটি কাজে লাগাতে হবে। ঠিক আছে, আমরা তোমার পেছনে থাকবো, কিন্তু খুব সাবধানে করতে হবে। রনি তাদের নির্দেশ অনুসারে সামনে এগিয়ে গেল। যে শত্রুরা যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে মনোযোগ আকর্ষণ করতে শুরু করলো। এইদিকে সবাই এখানে আসুন, আমি একটা দারুণ কৌশল দেখাতে যাচ্ছি। শত্রুরা রনির দিকে চোখ ফেল আর তারা হেসে উঠল। সেই সুযোগে সাকিব, মাহিন এবং চাঁদনি দ্রুত পেছন থেকে প্রবেশ করতে লাগলো। তারা এখন রনির দিকে নজর দিয়েছে, দ্রুত এগোও। এখনই সময়, আমরা শত্রুর ভিতরে প্রবেশ করছি। তারা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে তারা দেখতে পেল শত্রুরা নিজেদের মধ্যে আলোচনা করছে। এখানে আমাদের কাজে লাগবে, আমাদের তাদের পরিকল্পনা জানতে হবে। আমি তাদের কথায় কান দেব। সাকিব কিছুটা দূরে গিয়ে তাদের কথোপকথন শুনতে লাগলো। শত্রুরা তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল।
তাদের কাছে সব তথ্য রয়েছে। আমরা যে জায়গায় লুকিয়ে আছি সেখানে আমরা তাদের আটকাবো। সাকিবের কানে কথাগুলো এলো। সে দ্রুত মাহিন ও চাঁদনিকে সংকেত দিল। তারা আমাদের দিকে নজর রাখতে প্রস্তুত। আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু আমাদের ওই শত্রুদের হারাতে হবে। তাহলে আমরা শত্রুদের বিরুদ্ধে আক্রমণ চালাতে হবে। সাকিব এবং তার বন্ধুরা একটি সংক্ষিপ্ত পরিকল্পনা তৈরি করতে লাগলো। সাকিবের মনে হচ্ছিল তাদের এই পরিকল্পনা তাদেরকে জিতিয়ে দিতে পারে। আমরা যদি শত্রুরা কোথায় যাবে সেটি জানি, তবে আমরা তাদেরকে ধরা দিতে পারি। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের শত্রুদের বিরুদ্ধে আক্রমণ চালাতে হবে। তার শত্রুদের পেছনে লুকিয়ে লুকিয়ে চলতে লাগলো। ধীরে ধীরে তার শত্রুদের মঞ্চের দিকে এগিয়ে গেল। আসুন, চলুন তাদের অনুসরণ করি। আমরা এখন তাদের পরিকল্পনা ধ্বংস করতে পারি। তারা যখন নিজেদের মধ্যে আলোচনা করছে তখন আমরা পিছনে গিয়ে তাদের উপর হামলা চালাতে পারি। এটা দারুণ একটি পরিকল্পনা। তার প্রস্তুতি নিতে শুরু করলো। শত্রুরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো। তাদেরকে মেরে ফেলা উচিত। এই কথাগুলো শুনে সাকিবের চোখে আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারলো তাদের বিরুদ্ধে একটা বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এখনই সময়, প্রস্তুত হও। তারা একসাথে লাফ দিয়ে শত্রুর দিকে হামলা চালাতে লাগলো। এখন তাদেরকে হারানোর সময় এসেছে। শত্রুরা অবাক হয়ে গেল এবং সাকিব ও তার বন্ধুরা তাদের উপর আক্রমণ শুরু করলো। এখন আমরা তাদেরকে কিছু শিক্ষা দেব। যুদ্ধ শুরু হলো। সাকিব, মাহিন এবং চাঁদনি একসাথে লড়াই করে শত্রুকে পরাস্ত করতে লাগলো। তাদের পিছনে আমাদের জিততে হবে। আমি তোমাদের সাথে আছি, একসাথে জয়ী হব। এবং তারা দৃঢ়তার সাথে লড়াই চালিয়ে গেল, যেখানে তাদের সাহসিকতা ও প্রেম সবকিছু জয় করতে লাগলো। এভাবে তারা শক্তি নিয়ে লড়াই চালিয়ে গেল। যুদ্ধের শেষ পর্যায়ে শুরু হলো। সাকিব, চাঁদনি, মাহিন এবং তাদের বন্ধুদের মধ্যে তীব্র উত্তেজনা ছিল। শত্রুরা ছিল একটি শক্তিশালী গ্যাং, যারা তাদের প্রেম ও বন্ধুত্বকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিল। আমাদের এখন একসাথে লড়াই করতে হবে। তুমি কি প্রস্তুত, চাঁদনি? আমি সব সময় প্রস্তুত। আমাদের প্রেমের শক্তি আমাদের জয়ী করবে। শত্রুরা মাঠে প্রবেশ করতে সাকিব ও চাঁদনি তাদের পরিকল্পনা তৈরি করতে লাগলো। শত্রু দুর্বল হয়ে পড়তে লাগলো এবং অবশেষে তারা পিছু হটতে শুরু করলো। সাকিব এবং তার বন্ধুরা বিজয়ী হলো। সাকিব ও চাঁদনি একে অপরকে জড়িয়ে ধরল। তাদের প্রেমের শক্তি সর্বদা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে। সবাই বিজয়ের আনন্দে উৎসব করতে শুরু করলো। সাকিব এবং চাঁদনি তাদের প্রেমের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করলো, যেখানে তারা একসঙ্গে সবকিছু অতিক্রম করতে সক্ষম হলো। আমরা সবকিছু জয় করতে পারি যদি আমরা একসাথে থাকি। আমরা সব সময় একসাথেই থাকব। সঠিক, আমাদের প্রেমের শক্তি অনন্ত। এভাবে সাকিব ও চাঁদনির প্রেমের যাত্রার একটি নতুন রূপ নিল, যেখানে তাদের একসাথে লড়াই করার গল্প চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।